আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের এসএসসি ক্র্যাশ কোর্স জেনারেল ম্যাথের আজকে চতুর্থ ক্লাস, একই সাথে সেট ও ফাংশনের উপর আজকে চতুর্থ ক্লাস। আর আমাদের আজকের ক্লাসে ইনস্ট্রাক্টর হিসেবে আছেন বরাবরের মতো মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত ভাইয়া। আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, একটু পরে আমাদের ক্লাস শুরু হবে। আচ্ছা ভাই, আপনি শুরু করে দিতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের সেট অ্যান্ড ফাংশন এর উপরে 4 নাম্বার ক্লাস, এবং আজকে আমাদের সেট অ্যান্ড ফাংশন শেষ হয়ে যাবে। তো বিগত ক্লাসগুলোতে আমরা 3টা ক্লাসে দেখেছিলাম শুধুমাত্র সেট। প্রথম দিকে আমরা সেটের বেসিক সম্পর্কে জেনেছি, পরবর্তীতে হচ্ছে সেটকে আর একটু ডেভেলপ করেছি আমরা, এবং 3 নাম্বার লেকচারে হচ্ছে আমরা শুধুমাত্র ভেনচিত্র নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা পুরো ফাংশন টপিকটা নিয়ে আলোচনা করব, এবং জেনারেল ম্যাথও ফাংশন রয়েছে এবং উচ্চতর গণিত বা হায়ার ম্যাথও ফাংশন রয়েছে। তো এই দুইটার ভিতরে পার্থক্য যেটা রয়েছে সেটা হচ্ছে একদম ফাংশনের বেসিক জিনিসগুলো, অর্থাৎ ফাংশন কি জিনিস, ফাংশনের সাথে রিলেটেড যে টার্মস গুলো, সেগুলো সম্পর্কে মূলত হচ্ছে তোমাদের ইনক্লুড করা হয়েছে সিলেবাসে। তো আমরা সেগুলো আলোচনা করব আজকে। এবং আজকে লেকচারটা খুব বেশি একটা বড়ও হবে না। সো আজকে তোমাদের সাথে অনেক বেশিক্ষণ সময় আড্ডা দেওয়া যাবে আর কি। সো ওই জন্য আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো আমাদের সাথে অনেকেই জয়েন করছো, অনেকেই সালাম দিচ্ছ। আসলে এতজনের সালাম যদি আমি একসাথে নিতে যাই তাহলে খুব টাফ হয়ে যাবে। সো ওয়ালাইকুম সালাম যারা সালাম দিয়েছো। তো আমাদের সাথে অনেকেই জয়েন করছো, দেখতে পাচ্ছি। সো যারা যারা জয়েন করছো তারা একটু আমাকে বলে দাও যে আমার স্ক্রিনটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, অ্যাজ অলওয়েজ যেটা জিজ্ঞাসা করি প্রথমত, এবং আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা, এবং হচ্ছে আমার এই স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। একটু কাইন্ডলি হচ্ছে আহ, আমাকে জানিয়ে দাও আর কি। কাফি, আব্দুল আল কাফি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো ভাইয়া? বাকিরা আলটিমেটলি হচ্ছে একটু জানিয়ে দাও যে আলটিমেটলি আমার এটা দেখা যাচ্ছে কিনা স্ক্রিনটা, এবং হচ্ছে আমার ভয়েসটা ঠিক ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা। ওকে। সো আই গেস আমি আমার কাছে মনে হচ্ছে যে আমি তোমাদের কাছে ওকে দেখা যাচ্ছে। ওকে। সো আমরা হচ্ছে গিয়ে শুরু করতে পারি আই গেস। সো আমি একটু রেসপন্স চাচ্ছি তোমাদের কাছ থেকে যে আমার ফুললি ভয়েসটা এবং হচ্ছে আমার লেখাটা বোঝা যাচ্ছে কিনা, একটু কাইন্ডলি আমাকে জানাই দাও। আচ্ছা, ইয়েস, ওকে, আমি হচ্ছে দেখতে পাচ্ছি কয়েকজন লিখেছে যে হ্যাঁ, দেখা যাচ্ছে। সো আমরা আমাদের আজকের লেকচারটা শুরু করতে পারি তাহলে। সো প্রথমত আমরা রিলেশন দিয়ে শুরু করব। রিলেশন দিয়ে শুরু করব। তো রিলেশনটার বাংলা কথা মানে আমরা সবাই জানি, রিলেশনটার বাংলা কথা হচ্ছে সম্পর্ক। তো তোমাদের যেহেতু এখন সবাই হচ্ছে, আই মিন এখানকার হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে টিনেজার। তো তোমাদের কাছে আসলে এই শব্দটা হচ্ছে একটু ডিফারেন্ট মিনে তোমাদের কাছে হচ্ছে অ্যাপিয়ার হতে পারে। বাট আমরা শুধুমাত্র হচ্ছে ম্যাথের সাথে রিলেটেড যে রিলেশনটা, এবং স্পেসিফিকলি এই অধ্যায়ের সাথে রিলেটেড যে রিলেশন, সেটা সম্পর্কে আলোচনা করবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে এর যে বাংলা নামটা অন্যয়। তো এই অন্যয়টাকে আলটিমেটলি অনেকে হয়তো তোমরা জানি না, সো এটা জেনে রাখবা যে রিলেশনের বাংলা হচ্ছে গিয়ে অন্যয়। ওকে। সো এখানে প্রথমে যে কথাটা আমাদের এখানে বলা হয়েছে, সো যদি এ এবং বি দুইটি সেট হয়, তবে সেট দ্বয়ের কার্তেশীয় গুণজ এ ক্রস বি সেটের অন্তর্গত ক্রমজোড় সমূহের অশূন্য উপসেট আর কে এ সেট হতে বি সেটের একটি অন্যয় বা সম্পর্ক বলা হয়। মানে এটা যা বই, মানে বইয়ে যেটা দেওয়া ছিল সেটা এখানে তোলা হয়েছে, এবং এতটা কমপ্লিকেটেড ভাবে এখানে আসলে বলা হয়েছে, সেটা আসলে কি বলবো। সো এই কমপ্লিকেটেড ওয়েতে আমরা পরে বুঝবো, এটা তো সংজ্ঞা হিসেবে আমাদের লাগবেই। তোমাকে যদি হচ্ছে বিভিন্ন সময় হচ্ছে এতে আসতে পারে যে হোয়াট ইজ রিলেশন, বা অন্যয় কি জিনিস, বা কোন একটা সম্পর্কের মাধ্যমে অন্যকে ডিফাইন করতে বলতে পারে, তখন তোমাকে কিন্তু এই বইয়ের স্পেসিফিক সংজ্ঞাটাই কিন্তু তোমাকে দিতে হবে। বাট আমরা একটু
ডিফারেন্ট ওয়েতে জানার চেষ্টা করি। তোমাদের কাছে আমি জিজ্ঞাসা করি, আচ্ছা ভাইয়া সম্পর্ক কি, আসলে রিলেশন কি, একটু তোমরা আমাকে বলে দাও তো, কমেন্টে জানাই দাও তো। রিলেশন বলতে তোমরা আসলে কি বুঝো? রিলেশন বলতে তোমরা আসলে কি বুঝো? একটু কাইন্ডলি আমাকে কমেন্টে জানাই দাও। রিলেশন বলতে তোমরা আসলে কি বুঝো? একটু কাইন্ডলি হচ্ছে আমাকে জানাই দাও। সো অনেকে হচ্ছে উল্টাপাল্টা কমেন্ট করতেছো, তো এগুলো করা থেকে বিরত থাকো। বা পড়াশোনার টপিকে ফিরে আসি, যে তোমরা রিলেশন বলতে আসলে কি বুঝো, বা সেটের ক্ষেত্রে একটা সেটের সাথে আরেকটা সেটের রিলেশন বলতে আসলে কি বুঝি আমরা। সো এটা একটু কাইন্ডলি হচ্ছে আমরা একটু জানাই দিই। কেউ যদি হচ্ছে পারো বা যদি হচ্ছে জেনে থাকো, তাহলে সেক্ষেত্রে একটু আহ, একটু বলে দাও যে সেটের ক্ষেত্রে হচ্ছে আমরা আহ, আমরা হচ্ছে গিয়ে কি বুঝতে পারি আর কি। আচ্ছা, কেউই তোমরা বলতেছো না, সো হচ্ছে আমরা একটু তোমাদের কাছ থেকে পরে জানি। সো আমি যেটা একদম সহজ ভাষায় বলতে চাই, যে রিলেশনটা হচ্ছে এ সেটের এলিমেন্ট যেগুলো আছে, সেই এলিমেন্ট গুলো বি সেটে, যদি আরেকটা সেট চিন্তা করি, এ সেটের এলিমেন্ট গুলো বি সেটের এলিমেন্ট গুলোকে রিপ্রেজেন্ট করতে পারতেছে কিনা, বা কিভাবে রিপ্রেজেন্ট করে। এ সেটের এলিমেন্ট গুলো বি সেটের এলিমেন্ট গুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করে, এটাই ডিফাইন করে হচ্ছে অন্যয়টা বা সম্পর্কটা। অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে এ একটা সেট আছে, তোমাকে বলা হলো এ একটা সেট, যে সেটের অন্তর্গত উপাদান মনে করলাম 1 2 and 3, এবং বি আর একটা সেট আছে, যে সেটের অন্তর্গত উপাদান হচ্ছে 3 4 and 5। 1 2 3, 1 2 3, এবং এদিকে বি সেটের উপাদানটা হচ্ছে 3 4 এবং 5। তাহলে এক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, যে সম্পর্ক দ্বারা বোঝাচ্ছে যে এ সেটের একটা এলিমেন্ট আর একটা এলিমেন্ট বি সেটের সাথে কিভাবে কানেক্টেড, এই সেটের 2টা এই সেটের 4 এর সাথে কিভাবে কানেক্টেড, এই সেটের 3টা এই সেটের 5 এর সাথে কিভাবে কানেক্টেড। এই যে কিভাবে কানেক্টেড, এটাকে বলা হচ্ছে রিলেশন বা অন্যয়। তো এখানে যদি আমরা চিন্তা করি যে যখন আমরা 1 নিচ্ছি, তার থেকে 2 বেশি সংখ্যা আমরা বি সেটে পাচ্ছি। যখন আমরা 2 নিচ্ছি, তখন 2 বেশি 4 পাচ্ছি। যখন আমরা 3 নিচ্ছি, তখন 2 বেশি 5 পাচ্ছি। তাহলে এটাকে আমরা বলতে পারি না এরকম একটা সম্পর্ক, যে এ থেকে বি তে যদি আমি চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে বি ইকুয়াল টু এ প্লাস 2 বলতে পারি। কারণ দেখো, যখন আমরা এ এর মান 1 বসাবো, তখন আমরা বি এর মান 3 পাবো। যখন আমরা এ এর মান 2 বসাবো, তখন আমরা বি এর মান পাবো হচ্ছে গিয়ে 4। যখন আমরা এ এর মান 3 বসাবো, তখন আমরা বি এর মান পাবো হচ্ছে গিয়ে 5। তাহলে আমরা বুঝতেই পারলাম যে অন্যয় বা সম্পর্ক এটা ডিফাইন করে যে এ সেটের এলিমেন্ট গুলো বি সেটের এলিমেন্টের সাথে কিভাবে কানেক্টেড। ঠিক আছে। এখন এখানে যে কথাটা বললো, তাহলে এটার মানে কি দাঁড়ায়, এটার মানে আসলে কি দাঁড়ায়? এটার মানে এটাই দাঁড়ায় যে আমরা যে বললাম যে ভাইয়া, আমি যদি এ এর মান 1 বসাই, তাহলে আমরা বি এর মান পাচ্ছি 3। যদি আমি এ এর মান হচ্ছে গিয়ে কত, এখানে যদি আমি 2 বসাই, তাহলে আমরা বি এর মান পাচ্ছিলাম হচ্ছে 4। এবং যদি আমরা এ এর মান 3 বসাই, তাহলে আমরা বি এর মান পাচ্ছিলাম হচ্ছে গিয়ে 5। তাহলে দেখো, আমরা এটাকে একটা সম্পর্ক আকারে, ক্রোমোজোর আকারে লিখতে পারি না, যে 1 3, তারপর এটাকে একটা ক্রোমোজোর আকারে লিখতে পারি 2 4, এটাকে একটা ক্রোমোজোর আকারে লিখতে পারি 3 5। তাহলে দেখো, এখানের এই ক্রোমোজোর গুলোর প্রত্যেকটার ফার্স্ট এলিমেন্ট হচ্ছে এ এর সদস্য, এবং সেকেন্ড এলিমেন্ট গুলো হচ্ছে বি এর সদস্য। তাহলে এই যে এলিমেন্ট গুলো নিয়ে, এই একটা উপসেট, এই যে একটা উপসেট, এই যে একটা উপসেট, এই সবগুলো নিয়ে যে সেটটা গঠিত হবে, সেই সেটের যে কানেক্টিং বা যে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে তারা আসলে কানেক্টেড থাকবে, সেই ফ্যাক্টরটাকে হচ্ছে রিলেশন বলা হয়। অর্থাৎ এই যে এই আরটা, অর্থাৎ এখান থেকে যে কোনো একটা রিলেশন তুমি যে কোনো একটা সম্পর্ক তুমি না, ধরো 1 3, এটা যদি তুমি নাও, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই এ ক্রস বি কে যদি তুমি করতা, এ ক্রস বি যদি করতা, তাহলে সেক্ষেত্রে এটা একটা তোমার সাবসেট হতো। অর্থাৎ যদি তুমি 2 4 নাও, তাহলে 2 4টা অবশ্যই এ ক্রস বি এর একটা সাবসেট হবে। যদি তুমি 3 5 নাও, এটাও তোমার এ ক্রস বি এর একটা সাবসেট হবে। এই জন্যই বলা হলো যে যদি এ এবং বি দুইটি সেট হয়, তবে সেট দ্বয়ের কার্টেসীয় গুণজ এ ক্রস বি সেটের অন্তর্গত ক্রোমোজোম সমূহের অশূন্য উপসেট। অশূন্য উপসেট কোনগুলো বলতো? এই যে 1 3 2 4 3 5, এগুলো প্রত্যেকটা একটা করে উপসেট। তো এই উপসেটকে হচ্ছে এ থেকে বি সেটের একটি অন্যয় বা সম্পর্ক বলা হয়। এই হচ্ছে অবস্থা। সো যদি তোমাকে একদম সহজভাবে বলতে হয়, তাহলে সেক্ষেত্রে এই সংখ্যাটা তোমাকে লিখতে হবে, এবং পাশাপাশি এখানের এই যে সম্পর্কটা আমি দেখাইছি একটা উদাহরণের মাধ্যমে, এ সেটের কিছু এলিমেন্ট নিবা, বি সেটের কিছু এলিমেন্ট নিবা, তারপরে বলে দিবা ভাই এ সেটের সদস্যগুলা বি সেটের থেকে 2 ছোট, ভাই বি সেটের সদস্যগুলো এ সেট থেকে 1 বড়, 2 বেশি, 2 এর দ্বিগুণ, 3 গুণ, যে কোনো একটা সম্পর্কের মাধ্যমে রিপ্রেজেন্ট করে দিবা। তাহলে এটাই হচ্ছে গিয়ে সম্পর্ক বা অন্যয় নির্দেশ করে। তাহলে আমাদের ম্যাক্সিমাম বইয়ে যে ঝামেলাটা করে, তারা আসলে এইখান থেকে যে 1 এর সাথে 3 এর সম্পর্ক করে দেয়, 2 এর সাথে 4 এর সম্পর্ক করে দেয়, 3 এর সাথে 5 এর সম্পর্ক করে দেয়। কিন্তু না ভাইয়া, এখানে মেইন সম্পর্কটা হচ্ছে এই জায়গাটায়, অর্থাৎ এ এর সাথে বি এর সম্পর্কটা কি, এবং সেই সম্পর্কটা হচ্ছে এটা দ্বারা ডিফাইন। সো আমি এখান থেকে যদি এদিকে দেই, তাহলে এই রেখার উপরে আমরা লিখবো বি ইকুয়াল টু এ প্লাস 2। তাহলে অন্যয় বলতে বোঝায় এইটা, এই যে এইটাকে বলা হয় হচ্ছে অন্যয়। তার মানে
রিলেশনটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইকুয়েশন, রিলেশনটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইকুয়েশন, যে ইকুয়েশন মেইনটেইন করে আমরা হচ্ছে দুইটা সেটকে ডিফাইন করতে পারবো। অথবা উল্টাটাও বলতে পারি যে দুইটা সেট কোন একটা ইকুয়েশনের মাধ্যমে রিলেট করবে তাদের একটা আরেকটার সাথে। এটা হচ্ছে তোমার বেসিক অন্বয়ের হচ্ছে ব্যাপারটা। সো এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা একটু আমি জানতে চাই, এইটুকু নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা একটু কাইন্ডলি জানতে চাই। আচ্ছা, একজন বলছে যে স্যার হচ্ছে নেট একটু প্রবলেম মেবি, কারণ আজকে আমাদের এলাকাটা হচ্ছে একটু মেঘলা পরিবেশ আর কি এদিকে, সো হয়তো একটু ইয়ে হতে পারে। সো কিছুক্ষণ পরে হয়তো আই গেস এটা ঠিক হয়ে যাবে। সো একটু কাইন্ডলি হচ্ছে আমাকে বলো যে অন্যায় ব্যাপারটা আমরা বুঝতে পারছি কিনা, অন্যায় ব্যাপারটা আমরা বুঝতে পারছি কিনা একটু কাইন্ডলি আমি জানাই, আমরা জানাই অন্যায়ের ব্যাপারটা বুঝতে বুঝতে পারছি কিনা। আচ্ছা, সো আই গেস কারো সমস্যা হওয়ার কথা না, ওকে সবাই আমরা বুঝতে পারছি। তাহলে সেক্ষেত্রে আমরা তাহলে সামনের দিকে চলে যেতে পারি। দেখো এখন আমাদের অন্যায় থেকে কিছু একটা সম্পর্ক বা আমাদের কিছু কয়েকটা ম্যাথ দিছি এখানে আমরা, যে যদি বলছে পি ইকুয়াল টু যদি 2 3 4 হয় এবং কিউ ইকুয়াল টু যদি 4 6 হয়, এবং পি ও কিউ এর উপাদানগুলোর মধ্যে, পি এবং কিউ এর উপাদানগুলোর মধ্যে ওয়াই ইকুয়াল টু 2x সম্পর্ক বিবেচনায় থাকে, তবে সংশ্লিষ্ট অন্যায় নির্ণয় করো। দেখো যেটা কি বলছে এখানে, যে পি এবং কিউ উপাদানগুলোর মধ্যে ওয়াই ইকুয়াল টু 2x সম্পর্ক বিবেচনায় থাকে, তবে সংশ্লিষ্ট অন্যায় নির্ণয় করো। এটা আমরা কিভাবে করতে পারি কাইন্ডলি, এন্ড এটা একটু বলো তো এখান থেকে আমরা কিভাবে করতে পারি। আমি তোমাদের জন্য রেসপন্স জন্য ওয়েট করতেছি। এটা খুবই সহজ একটা ম্যাথ এবং এটা করা লাগবে কিনা একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দাও, এবং হচ্ছে এটা আমরা পারবো কিনা একটু কাইন্ডলি আমাকে বলে দাও, কারণ হচ্ছে এটা খুবই সহজ একটা ম্যাথ এবং হচ্ছে তোমাদের জন্য হচ্ছে সহজ একটা ম্যাথ এটা, এই জন্য আমি এটা দিয়ে শুরু করলাম আর কি। সো কাইন্ডলি একটু বলে দাও এটা তোমরা পারবা কিনা বা এটা আমরা কিভাবে করতে পারি। সো এনি আইডিয়া, এনি গেস একটু আমরা বলে দিই, এনি আইডিয়া এনি গেস একটু আমরা বলে দিই এখান থেকে। আচ্ছা, তো দেখো যেটা হচ্ছে কথা, এখানে পি এর ভ্যালু যেহেতু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 2 3 এবং 4, এবং কিউ এর ভ্যালু হচ্ছে কত, কিউ এর ভ্যালু হচ্ছে গিয়ে 4 6। তাহলে এই উপাদানগুলোর মধ্যে y ইকুয়াল টু 2x সম্পর্ক বিবেচনা করতে হবে, y ইকুয়াল টু 2x সম্পর্ক বিবেচনা করতে হবে। এবং এখানে আরেকটা জিনিস বলে দিচ্ছে যে পি ক্রস কিউ এর মাধ্যমে এই অন্যয়টা সংশ্লিষ্ট হতে হবে। তাহলে আমরা যদি পি ক্রস কিউ করতে যাই, পি ক্রস কিউ করি, তাহলে আমরা আসলে কি কি পাবো। পি ক্রস কিউ করলে দেখো 2 4 পাবো, 2 4 পাবো, তারপরে পাবো হচ্ছে গিয়ে 2 5 পাবো, 2 5 পাবো, তারপর হচ্ছে দেখো 3 4 পাবো, 3 5 পাবো। সো 3 4 পেলাম, 3 5 পেলাম, তারপরে দেখো 4 4 পাবো এবং 4 5 পাবো, 4 4 পাবো এবং হচ্ছে গিয়ে 4 5 পাবো। তাহলে দেখো আমি যখন কার্তেশীয় গুণজ তোমাদেরকে পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে কার্তেশীয় গুণজের প্রথম উপাদানের প্রথম সেটের যে উপাদান সংখ্যা সেটার সাথে যদি দ্বিতীয় সেটের উপাদান সংখ্যাকে গুণ করি, তাহলে যে গুণফলটা পাবো সেই গুণফলটা হবে হচ্ছে এই যে ক্রস সেটটা বা ক্রস প্রোডাক্টটা এটার উপাদান সংখ্যা সমান। তাহলে দেখো এখানে 3 ছিল আর এখানে 2 ছিল, তাহলে 3 2 6 হয়, তাহলে 1 2 3 4 5 6। তাহলে সেক্ষেত্রে আমাদের ক্রস প্রোডাক্টের পরে আমরা যে উপাদানগুলো পেয়েছি সেগুলোর উপাদান সংখ্যাটা কিন্তু ঠিক আছে। এখন দেখো এই উপাদানগুলোর ভিতরে 2 4 2 5 3 4 3 5 4 4 4 5 এই উপাদানগুলোর ভিতরে কোনগুলো, এই উপাদানগুলোর ভিতরে কোনগুলো হচ্ছে y ইকুয়াল টু 2x এই সম্পর্ক দ্বারা কানেক্টেড, এটার ভিতরে হচ্ছে কোনগুলো তোমার হচ্ছে y ইকুয়াল টু 3x দ্বারা। আচ্ছা এখানে আলটিমেটলি একটু আমি মনে হচ্ছে 4 6 ছিল, সো এখানে আসলে হবে হচ্ছে 4 6। সো যদি 4 6 হয় তাহলে সেক্ষেত্রে 2 4 2 6 হবে, দেন হচ্ছে 3 4 3 6 হবে, 4 4 4 6 হবে। আচ্ছা, তো দেখো এখান থেকে অনেকগুলো সম্পর্ক আমরা পাচ্ছি, 2 এর সাথে 4 এর সম্পর্ক, 2 এর সাথে 6 এর সম্পর্ক, 3 এর সাথে 4 এর সম্পর্ক, 3 এর সাথে 6 এর সম্পর্ক, 4 এর সাথে 4 এর, 4 এর সাথে 6 এর। এখন যেখানে আমরা দেখবো যে একটা আর একটা দ্বিগুণ, যেখানে আমরা দেখবো একটা আর একটা দ্বিগুণ সেগুলো কিন্তু y ইকুয়াল টু 2x এর মধ্যে পড়বে। তার মানে কি x এর দ্বিগুণ হচ্ছে y। তাহলে দেখো আমরা যদি চিন্তা করি এটাকে যদি আমরা x ভাবি, এটাকে যদি আমরা y ভাবি, তাহলে দেখো তো x যদি তোমার 2 হয় তাহলে y টা কিন্তু x এর দ্বিগুণ, তাহলে এটা কিন্তু আমরা নিতে পারবো। আবার যদি আমরা দেখি 2 এবং 6 এর ভিতরে যদি চিন্তা করি তাহলে দেখো 6টা কিন্তু 2 এর 3 গুণ, তাহলে এটা আমরা নিতে পারবো না। আবার যদি 3 4 এর কথা যদি চিন্তা করি তাহলে সেক্ষেত্রে দেখো 4টা কিন্তু 3 এর 2 গুণ না, সো আমরা এটাও নিতে পারবো না। যদি হচ্ছে আমরা 3 6 চিন্তা করি এটা কিন্তু 6, যদি আমরা 3 6 চিন্তা করি তাহলে কিন্তু 6টা 3 এর দ্বিগুণ, তাহলে এটা আমরা নিতে পারবো। তারপরে দেখো 4 4 একটার কিন্তু কোনো গুণ না। তারপরে দেখো 4 6 যদি চিন্তা করি তাহলে কিন্তু একটার দ্বিগুণ না, তাহলে সেক্ষেত্রে এই দুটো আমরা নিতে পারবো না। তাহলে দেখো আমাদের প্রচলিত ক্রাইটেরিয়া y ইকুয়াল টু 2x অনুসারে আমরা দুইটা দুইটা হচ্ছে ক্রোমোজোম পাচ্ছি, একটা তোমার 2 4 পাচ্ছি এবং অন্যটা 3 6 পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো এই জায়গাতে আমাদের যে অন্যায় বিবেচনা করার কারণে আমরা যে রিলেশনটা পাবো সেই রিলেশনের যে সদস্য সংখ্যা হবে সেটা হবে হচ্ছে গিয়ে 2 4 এবং হচ্ছে গিয়ে আরটা কি থাকবে 3 6। এইটুকু কি আমরা বুঝতে পারছি কিনা?
এইটুকু আমরা বুঝতে পারছি কিনা একটু কাইন্ডলি আমি বলে দিই। এইটুকু আমরা বুঝতে পারছি কিনা, এইটুকু আমরা বুঝতে পারছি কিনা একটু কাইন্ডলি আমি জানাই দিই। একটু কাইন্ডলি আমরা জানাই দিই। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, অনেকেই আলটিমেটলি লিখে ফেলছো, ধন্যবাদ সবাইকে। ওকে, সো আমরা এটা বুঝতে পারছি। তাহলে সেক্ষেত্রে একটু কাইন্ডলি আমরা জানাই দিই এই পাশের যে ম্যাথটা, অর্থাৎ a ইকুয়াল টু 1 2 3, b ইকুয়াল টু 0 2 4, এবং এ এবং বি উপাদানগুলোর মধ্যে এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান সম্পর্ক বিবেচনায় থাকে, তবে সংশ্লিষ্ট অন্বয় নির্ণয় করো। এটা আমরা হচ্ছে কিভাবে করতে পারি, বা এটার উত্তর কি হবে এটা বলে দাও। সেম ম্যাথ, জাস্ট হচ্ছে আগেরটা যে সম্পর্ক ছিল এখনকার সম্পর্কটা একটু ডিফারেন্ট, এটা হচ্ছে পার্থক্য। সো যদি আমরা এখানে এ এর ভ্যালুটা যদি উঠিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে 1 2 and 3 পাচ্ছিলাম, এবং বি এর ভ্যালু আমরা পাচ্ছিলাম কত বলতো, 0 2 and 4। তাহলে সেক্ষেত্রে বলো এখানে আলটিমেটলি আমরা যদি ক্রস প্রোডাক্ট করি, তাহলে সেক্ষেত্রে কয়টা সদস্য পাবো? ক্রস প্রোডাক্ট করলে আমরা পাবো হচ্ছে এখান থেকে 9টা সদস্য পাবো, তাই না? সেই 9টা সদস্যের ভিতরে কোন কোন সদস্য হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান এই সম্পর্ক মেনে চলে, সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে কাইন্ডলি একটু জানাও যে আলটিমেটলি এটা আমরা পারবো কিনা, বা এটার উত্তর কত আসে, একটু তাড়াতাড়ি আমরা জানাই ফেলি। এটা এগুলো খুবই সহজ ম্যাথ, এবং এগুলো এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। সো একটু কাইন্ডলি আমরা জানাই দিই এটা আসলে আমরা হচ্ছে গিয়ে পারবো কিনা, এটা একটু পারবো কিনা এটা আমরা জানাই দিই, পারবো কিনা আমরা জানাই দিই, একটু জানাই দিই আমরা এটা পারবো কিনা। সো আই গেস সবাই পারার কথা এটা, হ্যাঁ ওকে পারবা, অনেকেই পারবা। সো তারপরে হচ্ছে গিয়ে যদি আমি একটু দেখাতে চাই, তাহলে সেক্ষেত্রে এ ক্রস বি ইকুয়াল টু, আমি যেটা করে দিচ্ছি 1 0 1 2 1 4, তাই না? 1 0, তারপর হচ্ছে 1 2, তারপর হচ্ছে 1 4, দেন আবার হচ্ছে কি হবে 2 0 2 2 2 4 হবে। তাহলে 2 0 2 2 and 2 4, তারপর হবে কি বলতো 3 0 3 2 and 3 4, তাহলে 3 0 3 2 and 3 4। সো এইগুলোর মধ্যে হচ্ছে গিয়ে আমরা যে কয়টা এলিমেন্ট হচ্ছে গিয়ে এই সম্পর্ক মেনটেন করবে, সেটা হচ্ছে গিয়ে আমাদের উত্তরে আসবে। তো দেখো এখানে আসে হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান, তাহলে এটাকে আমরা বলতে পারি কি বলতো, ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস ওয়ান, তাই তো? ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। তাহলে এই সম্পর্ক যারা মেনটেন করবে, অর্থাৎ ওয়াইটা এক্স এর থেকে এক বেশি হতে হবে, ওয়াইটা এক্স এর থেকে এক বেশি হতে হবে। যেমন ধরো এখানে যদি চিন্তা করি 1 0-তে, তাহলে কিন্তু এখানে এক্স ওয়াই এর থেকে এক বেশি, তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের হওয়া উচিত ছিল ওয়াইটা এক্স এর থেকে এক বেশি। তাহলে সেক্ষেত্রে এটা আমরা নিতে পারবো না। আবার দেখো এটা আমরা নিতে পারবো, কারণ কি দেখো তো এখানে ওয়াইটা এক্স এর থেকে এক বেশি। আবার দেখো এখানে 1 4, এটা কিন্তু এই সম্পর্ক মেনটেন করতেছে না, এটাও 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 করতেছে না, এটা করতেছে না। আবার দেখো 3 4, কারণ তাহলে দেখো যে এক্সটা ওয়াই এর থেকে এক কম, অথবা ওয়াইটা এক্স এর থেকে এক বেশি। তাহলে সেক্ষেত্রে আমরা 1 2 এবং 3 4 পাবো হচ্ছে আমাদের প্রচলিত যে সম্পর্কটা সেটা, অর্থাৎ 1 2 এর সাথে সম্পর্ক এবং 3 4 এর সাথে সম্পর্ক। অনেক সময় দেখায় যে এগুলোর গ্রাফিক্যাল সিগনিফিকেন্স ব্যাখ্যা করতে বলে, অথবা গ্রাফিক্যাল এটা এগুলোকে দেখাইতে বলে। তখন জাস্ট কি করবা, তুমি এখান থেকে এ সেট নিবা, এবং এখান থেকে হচ্ছে বি সেট নিবা, নেওয়ার পর বলবা এই 1 এর সাথে হচ্ছে এখানকার 2 কানেক্টেড, এখানকার 3 এর সাথে এখানকার 4 কানেক্টেড, এভাবে করে দেখাই দিবা, তাহলেই হয়ে যাবে। এই হচ্ছে অবস্থা আর কি। ওকে, তো আচ্ছা, এখানে অনেকে একটু একটু ডিফারেন্ট করার চেষ্টা করছে। অনেকের উত্তর আসছে হচ্ছে 1032, 1032 এরকম অনেকে লিখতেছো, বাট এটা না। কারণ দেখো আমাদের প্রচলিত যে সম্পর্কটা আছে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান, এটাকে যদি আমরা একটু সঠিকভাবে লিখি বা ওয়াই এর মাধ্যমে লিখি, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান আমরা পাবো। তো ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে ওই 10 বা তোমার হচ্ছে 3 2 এগুলো কিন্তু আসার কথা না। আই গেস অনেকেই পারছো, সাব্বির আহমেদ, মনির, তারপর হচ্ছে শেখ সামিউল ইসলাম। ওকে, সবাই আমরা পারছি মোটামুটি। ওকে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। ওকে, সো এবার আমরা ফাংশন বুঝবো। সো ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ফাংশন। সো আমরা এখন পর্যন্ত হচ্ছে আমরা রিলেশন জানলাম। এখন সব রিলেশন তো আর ফাংশন হয় না, তাই না? তো ফাংশন হওয়ার শর্তটা কি, বা কোন ক্ষেত্রে আমরা ফাংশন বলবো, বা ফাংশন হওয়ার ক্রাইটেরিয়াটা আসলে কি, ফাংশনের ক্ষেত্রে আমাদের কি কি দিক বিবেচনা করতে হবে, সেগুলো আমরা জানবো। তো ফাংশনের ক্ষেত্রে কিন্তু একটা কথা আছে, ওই যে কি কি যেন কথা, যে এক্স এর কেবলমাত্র একটি, এক্স এর একটি ভ্যালুর জন্য ওয়াই এর কেবলমাত্র একটি, এবং কেবলমাত্র একটি ভ্যালুই থাকবে, এই টাইপের কিছু কথাবার্তা থাকে। ওগুলো আমরা যাবো কিছুক্ষণ পরে যাবো। একটা রিয়েল লাইফের এক্সাম্পল দিয়ে আমরা একটু বোঝাতে চাই ফাংশনটাকে। সেটা হচ্ছে এখানে লেখা হয়েছে, দেখো যে আহ এক ছেলের কখনো দুই বাবা থাকতে পারবে না, তবে এক বাবার
দুই বা তার থেকে বেশি ছেলে থাকতে পারে। আমি আবারও বলছি যে এক ছেলের কখনো দুই বাবা থাকতে পারে না, বাট এক বাবার দুই ছেলে বা তার থেকে বেশি ছেলেও থাকতে পারে, তাই না? সো যদি আমি চিন্তা করি যে এখানে কিছু ছেলে তাদের সেট নেওয়া হয়েছে, আর এখানে কিছু বাবা তাদের সেট নেওয়া হয়েছে। এখন যদি আমরা ছেলের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে দেখো ইবনে রহিমের বাবা হচ্ছে রহিম, ইবনে করিমের বাবা হচ্ছে করিম, ইবনে শাকিলের বাবা হচ্ছে শাকিল। তাহলে দেখো যে যদি এরকম সম্পর্কটা মেনটেন হয়, যে প্রথম যেটা আছে ছেলে এবং এদিকে বাবা, তাহলে সেক্ষেত্রে এই সম্পর্কটা যদি আমি ঠিক রাখতে পারি, অর্থাৎ ছেলের সাথে বাবার সম্পর্ক, তাহলে সেক্ষেত্রে এটা একটা ফাংশন তৈরি হবে বা ফাংশন হবে। অর্থাৎ রিয়েল লাইফে তো তোমার এখানে ছেলে বাবা থাকবে না, রিয়েল লাইফে তোমার এখানে অন্য কিছু এক্স ওয়াই থাকবে, এখানে সংখ্যা দেওয়া থাকবে, অন্য কিছু দেওয়া থাকবে। বাট তোমাকে মনে করতে হবে প্রথম এলিমেন্ট গুলো হচ্ছে ছেলে এবং পরের এলিমেন্ট গুলো হচ্ছে বাবা। তাহলে সেক্ষেত্রে ছেলে বাবা সম্পর্ক অনুসারে তুমি যদি এগুলোকে ডিফাইন করতে পারো, তাহলে সেক্ষেত্রে বলতে পারবা ওই সম্পর্কটা একটা ফাংশন হবে। আমি আরেকটু কয়েকটা ডিটেলসে উদাহরণ দিলে তুমি আসলে ব্যাপারটা বুঝতে পারবা। সো আগে আমরা একটু এইটুকু বুঝতে পারি যে এখান থেকে তো এটা একদম সত্য একটা কথা, এই সত্য কথাটা ফাংশনের ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য হতে হবে, তা না হলে কিন্তু কোনো সম্পর্ক ফাংশন হবে না, অর্থাৎ কোনো রিলেশন ফাংশন হবে না যদি না এই শর্তটা অ্যাপ্লাই, যদি সে এই শর্তটা যদি মেনটেন না করে। যেমন ধরো এখানে যদি আমরা চিন্তা করি যে এখানে এটা হচ্ছে ছেলের কতগুলো ছেলের সেট এবং এটা হচ্ছে কতগুলো বাবার সেট, ঠিক আছে? তাহলে দেখো এখানে অদম্যর বাবা হচ্ছে আলবি, শাহাদাতের বাবা হচ্ছে মনির, জনির বাবা হচ্ছে মনির, কাদেরের বাবা হচ্ছে নবী। তাহলে সেক্ষেত্রে দেখো যে অদম্য একটা ছেলে, তার বাবা একজনই, শাহাদাত যে ছেলে তার বাবা মনির, জনি যে ছেলে তার বাবা মনির, তার মানে মনিরের দুই ছেলে, আবার কাদেরের বাবা হচ্ছে নবী। তো দেখো এটা কিন্তু খুব ভালো মতো আলটিমেটলি সম্পর্কটা মেনটেন করতেছে। তাহলে এই সম্পর্কটা যদি মেনটেন করতেছে, তার মানে এটা হচ্ছে কি হবে, একটা ফাংশন হবে। কিন্তু যদি আমরা ডান পাশের উদাহরণটাই দেখি, যদি আমি এটাকে ছেলে মনে করি আর এটাকে যদি বাবা মনে করি, তাহলে দেখো তাহের যে, তাকে দেখাচ্ছে দুই ছেলে সালাম এবং কালাম, তাহেরের দুই ছেলে দেখাচ্ছে, একটা হচ্ছে তোমার কালাম এবং সালাম। তাহলে দেখো এক ছেলের দুই বাবা, এমন তো হতে পারে না, তাই না? সো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এইটা কোনো ধরনের ফাংশনের ভিতরে পড়বে না। যেমন ধরো এখানে মিহিনের বাবা মনির ঠিক ছিল, বাট যেহেতু আলটিমেটলি তাহেরের দুই বাবা হয়ে গেছে, তাই এটা কোনো ধরনের ফাংশন হবে না। বাট এখানে দেখো এখানে কিন্তু আলটিমেটলি এক বাবার দুই ছেলে ছিল, বাট কোথাও কিন্তু তুমি এক ছেলে দুই বাবা পাচ্ছ না, এক ছেলে দুই বাবা পাচ্ছ না। তাহলে সেক্ষেত্রে এরকম সম্পর্ক যদি মেনটেন করে তাহলে সেটা একটা ফাংশন হবে। আর যদি ওইটাকে ব্রেক করে ফেলে তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু ফাংশন হবে না। দেখো এখানে এই তাহেরের দুই বাবা হয়ে যাচ্ছে, বাট মিহিনের কিন্তু মনির এক বাবাই ছিল, কিন্তু সেক্ষেত্রে এক ছেলে যেহেতু দুই বাবা হতে পারবে না, তাই এই সম্পর্কটা কোনো ফাংশন হবে না। এটা একটা সম্পর্ক বাট কোনো ফাংশন। তো এই জিনিসটা একটু একটু আমরা এখানে উল্টাপাল্টা কোনো কথাবার্তা আমরা না বলি, যে এখানে অন্য কিছু আমরা না আনি প্লিজ। এখানে অনেকেই উল্টাপাল্টা কমেন্ট করতেছো, এটা একটু সেন্সিটিভ জিনিস। সো এটা নিয়ে আসলে উল্টাপাল্টা কমেন্ট করা থেকে আমরা বিরত থাকি। জাস্ট এটাকে হচ্ছে সহজভাবে বোঝানোর জন্য এটাকে হচ্ছে আমরা এভাবে আমরা হচ্ছে যে লেকচার প্ল্যানটা এভাবে করা। সো প্লিজ এখানে আসলে অন্য কোনো ধরনের উল্টাপাল্টা কমেন্ট প্লিজ করো না। আমি অনেকেই দেখতে পাচ্ছি এখানে। সো প্লিজ এটা হচ্ছে অনেক সেন্সিটিভ একটা জিনিস। সো প্লিজ এটা হচ্ছে গিয়ে কোনো মজার কিছু তোমরা এখানে লিখো না। ওকে, সো দেখো আলটিমেটলি এটা হচ্ছে একটা এটা কোনো ফাংশন হবে না। ওকে, সো আমরা এবার চলে আসি। যেমন ধরো এই সম্পর্কের ক্ষেত্রে দেখো মাসুদ তার বাবা হচ্ছে জাকির, যদি আমি এখানে চিন্তা করি ছেলে, এটা হচ্ছে গিয়ে তোমার বাবা, তাহলে মাসুদ তার বাবা হচ্ছে জাকির, মানিক তার বাবা হচ্ছে সাত্তার। কিন্তু দেখো ইমন এমন একজন ছেলে যার কোনো বাবা নাই, ইমন এমন একজন ছেলে যার কোনো বাবা নাই। তাহলে পৃথিবীতে এমন কোনো সন্তান যার আসলে বাবা নাই স্বাভাবিক সিনারিওতে কিন্তু হয় না। তাহলে সেক্ষেত্রে এই জন্য আমরা বলবো যে যেহেতু এই ছেলের কোনো বাবা নাই, তাহলে সেক্ষেত্রে এটাও একটা ফাংশন হবে না। তার মানে কি, যে প্রত্যেকটা ছেলের কেবলমাত্র একটা বাবাই থাকতে হবে এবং একের বেশি বাবা হওয়া যাবে না, আবার একটা বাবা না এরকমও হওয়া যাবে না। আমি আবারও বলতেছি, একটা ছেলের একটা বাবা হইতে হবে, একটা বাবার থেকে বেশি হওয়া যাবে না, একটা বাবার থেকে কমও হওয়া যাবে না। এইটাই হচ্ছে তোমার ফাংশন। সো এবার আমরা যদি ছেলে বাবা অর্থাৎ এই রিয়েল লাইফের এক্সাম্পল থেকে বের হয়ে আসি, এখান থেকে যদি আমরা আমাদের যে প্রচলিত বইয়ে যেরকম থাকে সেটাতে যদি ফেরত আসি, যে ফাংশন হওয়ার শর্ত হচ্ছে এক্স এর একটি মানের জন্য ওয়াই বরাবর একটি এবং কেবলমাত্র একটি মানই থাকতে পারবে। অর্থাৎ এক্স এর একটা মান তুমি নিবা, সেই মানটা ওয়াই এর সাথে কেবলমাত্র একটার মাধ্যমেই কানেক্টেড, একটার থেকে বেশিও হওয়া যাবে না, একটার থেকে কমও হওয়া যাবে না। এই সম্পর্ক যদি মেনটেন করে তাহলে সেই সম্পর্ককে আমরা বলবো হচ্ছে ফাংশন। যেমন ধরো এখানে উদাহরণ দিই, এখানে এক্স এর একটা সেট দেখা যাচ্ছে, এখানে ওয়াই এর একটা সেট দেখা যাচ্ছে,
তাহলে এই এক্স সেটের মধ্যে ওয়ান যেটা, ওয়ানের সম্পর্ক দেখো, ওয়ানের সাথে টু একটাই কানেক্টেড, থ্রি এর জন্য একটাই ভ্যালু পাচ্ছ, ফাইভ এর জন্য একটা ভ্যালু পাচ্ছ, তাহলে এটা কি হবে? এটা কিন্তু একটা ফাংশন হবে। যদি আমি এটা ক্ষেত্রে চিন্তা করি তাহলে দেখো এক্স এবং ওয়াই, তাহলে সেক্ষেত্রে দেখো টু, টু এর সাথে সিক্স, মানে টু এর জন্য একটাই সদস্য, টু এর জন্য একটাই ওয়াই আছে, থ্রি এর জন্য একটাই ওয়াই আছে, ফোর এর জন্য একটাই ওয়াই আছে, তাহলে সেক্ষেত্রে এটাও কিন্তু একটা ফাংশন হবে, এটাও কিন্তু একটা ফাংশন হবে। যদি আমরা এটার কথা যদি চিন্তা করি এই 3 নাম্বারটার ক্ষেত্রে, তাহলে দেখো একের জন্য ওয়াই এর ভ্যালু কয়টা পাচ্ছি বলতো? একের জন্য ওয়াই এর ভ্যালু কয়টা পাচ্ছি? এখানে কিন্তু ভাই দুইটা ভ্যালু পেয়ে যাচ্ছি, একের জন্য দুইটা ওয়াই এর ভ্যালু পেয়ে যাচ্ছি, একের জন্য একটা পাচ্ছি 7 এবং একের জন্য আরেকটা পাচ্ছি 8। তাহলে যদি আমি চিন্তা করি এটা ছেলে এটা বাবা, তাহলে এক ছেলে দুই বাবা, তাহলে এটা ফাংশন হইতে পারবে না। অথবা তুমি যদি এই কথার মাধ্যমে বিবেচনা করো যে এক্স এর একটা মান যদি আমরা নেই, তাহলে সেক্ষেত্রে ওয়াই এর কেবলমাত্র একটা ভ্যালুই পাচ্ছি না, ওয়াই এর একাধিক ভ্যালু পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে এটা কি হবে না? এই সম্পর্কটা অবশ্যই ফাংশন হবে না, এই সম্পর্কটা অবশ্যই কি হবে না? ফাংশন হবে না। সো এটা ফাংশন হবে না। সো আই গেস এটা আলটিমেটলি আমরা ক্লিয়ার করতে পারছি। সো এতটুকুতে কারো কোনো সমস্যা আছে একটু কাইন্ডলি আমরা জানাই দিই। এতটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, অনেকেই লিখছো লগন শামস থার্ডটা ফাংশন হবে না, তামান্না এটা হবে না, রাকিবুল হাসান ফাংশন না। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ, তোমরা সবাই পারছো, ধন্যবাদ তোমাদেরকে। সো আমরা আশা করি এতটুকু বুঝতে পারছি। সো আমরা হচ্ছে পরবর্তীতে চলে যাচ্ছি। পরবর্তীতে যদি আমরা এখানে চলে আসি, দেখো এই এই সম্পর্কটাতে দেখো ফোর এর জন্য দুইটা দেখা যাচ্ছে, একটা দেখো এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর দুইটা ভ্যালু পাচ্ছি। সো এটা কিন্তু প্রথমেই ফাংশনের যে সংজ্ঞা সেটা কিন্তু হচ্ছে কি করে ফেলছে, লঙ্ঘন করে ফেলছে। যদি আমি এটাকে ছেলে বিবেচনা করতাম, এগুলোকে যদি বাবা বিবেচনা করতাম, তাহলে এক ছেলে কিন্তু দুই বাবা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু তোমার হচ্ছে ফাংশনের ক্রাইটেরিয়ার ভিতরে পড়তেছে না। আবার চিন্তা করো, যদি আমি এই 2 নাম্বারের কথা যদি চিন্তা করি, দুই যে সদস্যটা, এটার জন্য ওয়াই এর কোনো ভ্যালুই নাই, তাহলে আমাদের কথা ছিল কি যে আমরা হচ্ছে যে অবশ্যই একটা ভ্যালু থাকতে হবে, বাট এটা মেনটেন করতেছে না, তাই এটা কি হবে না? এটাও ফাংশন হবে না, এটা ফাংশন না, এটা ফাংশন না, এটাও ফাংশন হবে না। ওকে, এবার যদি আমরা এটার কথা যদি চিন্তা করি, দেখো তো যে একের জন্য একটা ভ্যালু পাচ্ছি, থ্রি এর জন্য একটা ভ্যালু পাচ্ছি, নাইন এর জন্য একটা ভ্যালু পাচ্ছি। কি বললাম? ওয়ান এর জন্য একটা ভ্যালু, থ্রি এর জন্য একটা ভ্যালু, নাইন এর জন্য একটা ভ্যালু, তাহলে অবশ্যই কি হবে? এটা ফাংশন হবে, এটা ফাংশন হবে। সো আই গেস এতটুকু আমরা ক্লিয়ার করতে পারছি। সো আমরা এখন ফাইনালি একটা ফাইনাল ভার্ডিক্ট দিতে যাচ্ছি। ফাইনাল ভার্ডিক্টটা হচ্ছে যে কি, যেটা বললাম একটু আগেও, যে তোমার এক্স এর ভিতরের প্রত্যেকটা ভ্যালুর জন্য অবশ্যই একটা লাগবেই এবং একটাই থাকতে হবে। অর্থাৎ একটা নাই এরকম হইতে পারবে না, অথবা একটার থেকে বেশি আছে এরকম হইতে পারবে না। তার মানে এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর একটা ভ্যালুই থাকতে হবে। কি বললাম? এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর একটা ভ্যালুই থাকবে। ঠিক আছে? এই ব্যাপারটাকে খুব মজার ওয়েতে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা যায়, এটাকে খুব মজার ওয়েতে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা যায়। আমি একটু একটা পেজ বাড়াই নিতে যাচ্ছি, একটু আমাকে সময় দাও। ওকে, সো গ্রাফিক্যালি যদি আমরা এটাকে ইন্টারপ্রেট করতে চাই, তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশনের জন্য অবশ্যই কি লাগবে? আমাদের এখানে একটা এক্স এবং ওয়াই অক্ষ লাগবে, তাই না? একটা এক্স অক্ষ লাগবে এবং ওয়াই অক্ষ লাগবে। আমি এখানে অনেকগুলো হচ্ছে গ্রাফ আঁকতেছি। ধরো এটা একটা গ্রাফ, এটা একটা গ্রাফ, এটা একটা গ্রাফ, তিনটা গ্রাফ আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে দেখো একদম সহজ, একদম এটাকে একটা স্ট্রেট লাইন, এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা যদি এক্স অক্ষ হয় আর এটা যদি তোমার ওয়াই অক্ষ হয়, তাহলে এটা একটা স্ট্রেট লাইন বা সরল রেখা। তাহলে এই সরল রেখা অনুসারে যদি আমরা চিন্তা করি, এই সরল রেখাতে আমরা যদি চিন্তা করি যে কোনো একটা পয়েন্ট যদি তুমি নাও, যে কোনো একটা পয়েন্ট, এই পয়েন্টের জন্য এক্স এর একটা ভ্যালু আছে, ওয়াই এরও কিন্তু একটাই ভ্যালু আছে। এই পয়েন্টটার জন্য এক্স এর একটা ভ্যালু আছে এবং ওয়াই এর কিন্তু একটা ভ্যালুই আছে। তাহলে সেক্ষেত্রে এটা কি হবে? এটা একটা ফাংশন হবে, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন হবে, এটা ফাংশন হবে। আচ্ছা, যদি আমি এটার কথা যদি চিন্তা করি এই উদাহরণের জন্য, তাহলে দেখো যদি হচ্ছে গিয়ে আমরা এর যে কোনো একটা পয়েন্ট নিই, এই একটা পয়েন্ট নিলাম, তো দেখো এই পয়েন্ট থেকে যদি আমি একটা এক্স এক্সিসের সমান্তরাল করে একটা রেখা আঁকি, তাহলে দেখো এটা কিন্তু দুইটা পয়েন্টে ছেদ করতেছে। তাহলে চিন্তা করো এটার এটার আমি কোঅর্ডিনেট বলে দিলাম, সে ফর এক্সাম্পল 3,4,
আর এটার কোঅর্ডিনেট বলে দিলাম হচ্ছে আমরা -3,4। তাহলে দেখো যদি হচ্ছে আমরা এখানে এক্স এর কোঅর্ডিনেট গুলোকে যদি সাজাই আর ওয়াই এর কোঅর্ডিনেট গুলোকে যদি সাজাই, তাহলে এক্স এর 3 এর জন্য আমরা ওয়াই এ পাচ্ছি 4, আবার এক্স এর -3 এর জন্য ওয়াই এ পাচ্ছি 4। তার মানে সেক্ষেত্রে 3 এর জন্য পাচ্ছি 4, -3 এর জন্য পাচ্ছি 4। তাহলে এই যদি এই গ্রাফটাকে যদি আমরা এভাবে প্লট করতাম, তাহলে দেখো এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর একটা ভ্যালুই পাওয়া যাচ্ছে। এক্স এর একটা ভ্যালু, ওয়াই এর একটা ভ্যালু, এক্স এর একটা ভ্যালু, ওয়াই এর একটা ভ্যালু। এখানে কনফিউশন করা যাবে না যে ভাইয়া এখানে তো এই ওয়াইটা আলটিমেটলি দুই ক্ষেত্রেই সেম আছে, এটাকে নিয়ে কনফিউশন করা যাবে না। ওয়াই এর ভ্যালু সেম হতে পারবে, কোনো সমস্যা নাই। যদি ওয়াই এর ভ্যালু সেম হয় তখন সেটাকে এক এক সম্পর্ক বলবো না। এক এক সম্পর্ক বলতে কি বোঝায়, যেমন এক্স এর একটা ভ্যালু আমরা পাচ্ছি, ওয়াই এর একটাই ভ্যালু পাচ্ছি, এক্স এর একটা ভ্যালু, এক্স এর একটা ভ্যালু, এক্স এর একটা ভ্যালু, এরকম পাওয়া যাবে না যে ধরো তোমার হচ্ছে যে এখানের যে ভ্যালুটা সেটার জন্য তোমার এখানে আরেকটা ভ্যালু আছে। অর্থাৎ তোমার যদি এরকম ধরনের ক্রস কানেকশন যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে সে ধরনের সম্পর্ক আমরা বলবো এক এক সম্পর্ক। বাট তোমাদের সেটা আমাদের সিলেবাসে ইনক্লুডেড না। সো আলটিমেটলি হচ্ছে আমরা এটা মনে রাখবো যে ওয়াই এর একাধিক ভ্যালু থাকতে পারে, ওয়াই এর একাধিক ভ্যালু থাকতে পারে, বাট এক্স এর কেবলমাত্র একটা ভ্যালুই থাকে। সো এটাও কি হবে, এটাও একটা ফাংশন হবে, এটাও ফাংশন হবে। আর যদি আমি এই উদাহরণটার কথা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে দেখো আমি যদি ওয়াই এক্সিস এর সমান্তরাল করে একটা রেখা টানি, তাহলে দেখো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা সে ফর এক্সাম্পল এই পয়েন্টটা আমরা মনে করলাম যেহেতু এক্স এর, এখানে এক্স এর কোঅর্ডিনেট সেম, এখানেও এক্স এর কোঅর্ডিনেট সেম, এখানেও এক্স এর কোঅর্ডিনেট সেম, তাহলে এখানে এক্স এর মান মনে করলাম আমরা 3,4, আর এখানে আমরা মনে করলাম এক্স এর মান 3,-4। তাহলে দেখো এই দুইটা উপাদানকে যদি আমরা এখানে প্লট করি, মানে যদি গ্রাফিক্যালি দেখাইতে যাই, তাহলে দেখো এখানে এক্স ছিল, এখানে ওয়াই ছিল। এক্স এর জন্য যখন আমরা 3 নিচ্ছি তখন ওয়াই এর ভ্যালু পাচ্ছি হচ্ছে গিয়ে 4, এক্স এর জন্য যখন আবার 3 নিচ্ছি তখন ওয়াই এর ভ্যালু পাচ্ছি হচ্ছে -4। তাহলে দেখো এবার এক্স এর একটা ভ্যালুর জন্য কিন্তু ওয়াই এর একাধিক ভ্যালু পাচ্ছি। তাহলে এটা কি হবে না, এটা কোনো ধরনের ফাংশন হবে না, এটা ফাংশন হবে না, এটা ফাংশন না। তাহলে আসলে এই ধানবান্ত আসলে শিবের গীত কেন? কারণ আসলে আমি এটা দ্বারা এটাই বোঝাতে যাচ্ছি, তোমাকে যদি কোনো একটা গ্রাফ দেওয়া থাকে, সেই গ্রাফে ভালো করে মনে রাখবা, কোনো একটা গ্রাফ যদি দেওয়া থাকে, সেই গ্রাফে যদি আমরা এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা টানি, কি বললাম, সেই গ্রাফে যদি আমরা এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা টানি এবং সেই রেখাটা যদি গ্রাফটাকে তোমার দুইটা ভাগে ভাগ করে, তাহলে সেক্ষেত্রে দুইটা পয়েন্টে যদি ছেদ করে, তাহলে আমরা বলবো সেটা ফাংশন, সেটা ফাংশন বাট এক এক ফাংশন না, সেটা ফাংশন বাট এক এক না, এক এক না। আর যদি আমি কোন একটা গ্রাফের উপরে, কোন একটা গ্রাফের উপরে ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল করে, কোন একটা গ্রাফের উপরে ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল করে, ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল করে যদি হচ্ছে কোনো রেখা টানি এবং সেই রেখা যদি গ্রাফটাকে দুইটা পয়েন্টে ছেদ করে, আমি আবারও বলতেছি, ওয়াই অক্ষের সমান্তরাল করে একটা রেখা টানলে সেই রেখা যদি গ্রাফটাকে দুইটা পয়েন্টে ছেদ করে, এই যেমন এখানে দুইটা পয়েন্টে ছেদ করতেছে, তাহলে সেই সম্পর্কটা ফাংশনই হবে না, সেটা ফাংশনই হবে না, সেটা ফাংশনই হবে না, ফাংশনই না। তাহলে আমি আবারও শর্ট করে বলতেছি, যদি এক্স অ্যাক্সিসের সমান্তরাল করে কোনো রেখা টানি এবং সেটা যদি দুইটা অক্ষকে সেটা যদি দুইটা পয়েন্টে ছেদ করে, তাহলে সেটা ফাংশন বাট এক এক ফাংশন না। আর যদি তোমার হচ্ছে ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল করে যদি কোনো রেখা টানি, ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল করে যদি কোনো রেখা টানি, সেটা যদি দুইটা পয়েন্টে যদি ছেদ করে, তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে না, সেটা আসলে ফাংশনই হবে না। সো এইটুকুই কি আলটিমেটলি বুঝতে কারো সমস্যা আছে কিনা একটু আমরা বলে ফেলি, এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলে ফেলি, এইটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা একটু বলে ফেলি। এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা একটু আমরা বলে ফেলি। আচ্ছা না, ওকে, সো আমরা আশা করি হচ্ছে সবাই বুঝতে পারছি এইটুকু পোর্শন। সো আমরা আলটিমেটলি হচ্ছে, আচ্ছা একজন বলছে রিফাত রহমান আছে, কোথায় সমস্যা ভাইয়া একটু স্পেসিফিকলি বলে দাও, কোন জায়গাটায় সমস্যা একটু কাইন্ডলি আমাকে আমাকে জানায় দাও। আচ্ছা আরেকবার বুঝাই দিলে ভালো হয়, আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আরেকবার বুঝিয়ে দিলে, আরেকবার বুঝাবো, সমস্যা নেই, আরেকবার বোঝানো যাবে। বাট সেক্ষেত্রে আমাকে পেজটা একটু নতুন করে নিতে হবে। সো আমি নিউ একটা পেজ নিয়ে নিচ্ছি। ওকে, সো দেখো আমরা আবারও বলতেছি সেম কথাটা, সবাই মনোযোগ দিয়ে একটু শুনো, যে আমরা দুইটা কেস চিন্তা করব, কেস 1 এবং পরবর্তীতে চিন্তা করবো হচ্ছে কেস 2। তো দুই ক্ষেত্রে কি দেওয়া থাকবে, কোন একটা গ্রাফ দেওয়া থাকবে, কোন একটা গ্রাফ দেওয়া মানে কোন একটা লেখচিত্র দেওয়া থাকবে, কোন একটা ফাংশনের কোন একটা সম্পর্কের লেখচিত্র দেওয়া থাকবে। সেটা হতে পারে সার্কুলার, হতে পারে পরাবৃত্তাকার, হতে পারে উপবৃত্তাকার, হতে পারে তোমার সরল রেখা, হতে পারে বক্ররেখা, এনিথিং। কোন একটা গ্রাফ যদি তোমার দেওয়া থাকে, সেই গ্রাফে
তুমি প্রথমত কি করবা, প্রথমত তুমি হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা টানবা, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা আঁকবো। তো সমান্তরাল রেখা আঁকবো, আঁকার পরে যদি দেখি যে রেখাটি যদি লেখচিত্রটিকে দুইটি বিন্দুতে ছেদ করে তবে সম্পর্কটি ফাংশন হবে না, ফাংশন হবে না। যদি দেখি এখানে আমরা একটা জিনিস চিন্তা করি, মনে করলাম হচ্ছে এদিকে এক্স অ্যাক্সিস এবং এদিকে মনে করলাম ওয়াই অ্যাক্সিস, মনে করলাম একটা বৃত্ত আছে, এখন যেটা কি বলা হলো যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখাটা টানবো। তাহলে তো চিন্তা করি ওয়াই অক্ষের সমান্তরাল রেখাটা মনে করলাম এই রেখাটা। তাহলে দেখো এই রেখাটা আমাদের যে সার্কেলটা ছিল সেটাকে কিন্তু দুইটা আলাদা আলাদা পয়েন্টে ছেদ করছে। এটা একটা এ পয়েন্ট মনে করলাম, এটা একটা বি পয়েন্ট মনে করলাম। এরকম যদি দুইটা আলাদা আলাদা পয়েন্টে ছেদ করে তাহলে আমরা বলবো কি এটা ফাংশন হবে না। আর যদি আলাদা আলাদা পয়েন্টে ছেদ না করে তাহলে মনে করবো সেটা ফাংশন হবে। যেমন এখানে ছোট একটা উদাহরণ আমরা দেখাই, চিন্তা করো যদি হচ্ছে আমরা এরকম ভাবে একটা রেখা থাকতো, সে ফর এক্সাম্পল এরকম ভাবে একটা বক্ররেখা আছে, তাহলে যদি হচ্ছে আমরা তোমার হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, এটা যদি ওয়াই অক্ষ ছিল তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল যদি কোনো রেখা টানি তাহলে দেখো এই রেখাটা কিন্তু কেবলমাত্র একটা পয়েন্টই ছেদ করতেছে, এ পয়েন্টে। তাহলে সেক্ষেত্রে এই সম্পর্কটাকে আমরা অবশ্যই ফাংশন বলবো, বাট এই সম্পর্কটাকে আমরা ফাংশন বলবো না, এটা হচ্ছে ফাংশন নয়, আর এটা হচ্ছে গিয়ে ফাংশন হবে। আচ্ছা, আর দুই নাম্বার কেসটা বলছিলাম যে এক্স অক্ষের সমান্তরাল রেখা যদি টানি, এক্স অক্ষের সমান্তরাল রেখা আঁকবো, আঁকার পরে দেখব রেখাটি যদি একের অধিকে ছেদ করে তাহলে এক এক হবে না, তাহলে এক এক নয়। তো এইটুকু পোরশনটা হচ্ছে এক্সট্রা, এটা তোমাদের লাগবে না, তারপরে যেহেতু ফাংশন ইনক্লুডেড করে দিছে তোমাদের চ্যাপ্টারে, সো হয়তো আসতে পারে, জেনে রাখো। জানলে মানে না জানলে দোষ আছে, আর জানলে দোষ নাই। সো এটা একটু কাইন্ডলি হচ্ছে ইয়া করে রাখো। সো যে বললা যে বুঝতে পারো নাই, সে কি এবার বুঝতে পারছো? যে বলছিলা যে বুঝতে পারো নাই, আরেকবার বোঝানোর জন্য সে আশা করি আমরা এটা বুঝতে পারছি। সো এটা হচ্ছে কি আমাদের অবস্থা, ফাংশনের একদম বেসিক জিনিসটা আমরা হচ্ছে আশা করি বুঝতে পারছি। ওকে, সো আমরা হচ্ছে গিয়ে এবার চলে আসলাম পরবর্তী টপিকে, যেটা হচ্ছে কি বলতো, যেটা হচ্ছে তোমার ডোমেন ও রেঞ্জ। তো ডোমেন এবং রেঞ্জ সম্পর্কে জানার পাশাপাশি আমরা আরেকটা জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে গিয়ে তোমার কোডোমেন। এটাও তোমাদের এক্সট্রা, বাট তারপর আমি তোমাদেরকে বলে রাখতেছি কোডোমেন। ওকে, সো দেখো এখানে যেটা বললো যে এক্স এর সকল মানের সেট হচ্ছে ডোমেন, আর ওয়াই এর সকল মানের সেট হচ্ছে গিয়ে রেঞ্জ। কি বললাম? এক্স এর সকল সেটের মান হচ্ছে এক্স এর সেটের সকল মানগুলোর সেটটাকে বলা হয় তোমার হচ্ছে ডোমেন, আর ওয়াই এর সকল মানের সেটটাকে বলা হবে হচ্ছে রেঞ্জ। আর কোডোমেন তাহলে কি? কোডোমেন যেটা করে, কোডোমেন হচ্ছে রেঞ্জের ভবিষ্যৎবাণী করে। অর্থাৎ কোন একটা ফাংশন, সে ফর এক্সাম্পল ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স আমরা লিখলাম, তো এই সম্পর্কে বা এই ফাংশনে আমরা এক্স এর যে সকল মান বসাতে পারবো সে সকল মানের সেটকে বলবো ডোমেন। ডোমেনের মানগুলো বসানোর পরে আমাদের রেঞ্জটা কেমন আসতে পারে সেটা সম্পর্কে আমাদেরকে আইডিয়া দিবে কোডোমেন। আর মানগুলো বসানোর পরে প্রকৃতপক্ষে ওয়াই এ যে সকল মান আমরা পাবো সে সকল মানের সেটকে আমরা বলবো হচ্ছে রেঞ্জ। তিনটা কথা কি বোঝা গেল? ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স কথাটা লেখা ছিল, সেখানে আমরা এক্স এর ভ্যালু কি কি বসাইতে পারবো বা বসাবো এইটার সেটকে বলবো ডোমেন। বসানোর পরে ওয়াই এর ভ্যালু কিরকম আসতে পারে এটা সম্পর্কে যে ফিউচার প্রেডিক্ট করবে তাকে বলা হবে কোডোমেন। আর এক্স এর ভ্যালুগুলো বসানোর পরে ওয়াই এর যে সকল ভ্যালু আমরা পেয়ে যাব সে সকল ভ্যালুর সেটকে বলবো আমরা রেঞ্জ। এই তিনটা কথা কি আমরা বুঝতে পারছি কিনা? এই তিনটা জিনিস আমরা বুঝতে পারছি কিনা?
একটু কাইন্ডলি বলার চেষ্টা করি আমরা। একটু আমরা হচ্ছে এটা বলে দিই, এটা আমরা বুঝতে পারছি কিনা। ওকে, যে তিনটা কথা আমরা আশা করি পারবো, এবং হচ্ছে গিয়ে এটা নিয়ে আলটিমেটলি আর হচ্ছে এখানে অনেক কিছু আসলে। আচ্ছা, এখানে কোডোমেন কোনটা, যে বললাম তো যে আসলে কোডোমেনটা হচ্ছে তোমার রেঞ্জটার ফিউচার, বাণীটা হচ্ছে মানে ফিউচারটা প্রিডিক্ট করে আর কি। যেমন তোমাকে যদি একটা এক্সাম্পল দেওয়া হয়, ফাংশন সাচ দ্যাট আর টেন্স টু আর, এবং তারপরে তোমার হচ্ছে গিয়ে একটা সম্পর্ক দেওয়া থাকলো ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। তাহলে দেখো, এবং এখানে তাহলে ব্যাপারটা আসলে কি দাঁড়াচ্ছে, ব্যাপারটা হচ্ছে এটাই মিন করতেছে যে এইটা তোমার হচ্ছে ডোমেন, আর এটা তোমার হচ্ছে কোডোমেন। আচ্ছা, তাহলে এই ডোমেন থেকে আমরা এক্স এর ভ্যালুগুলো এখানে বসাবো, ডোমেন থেকে এক্স এর ভ্যালুগুলো এখানে বসাবো, আর সেখান থেকে আমরা ওয়াই এর ভ্যালু যেগুলো যেগুলো পাবো সেগুলোকে বলা হবে রেঞ্জ। এবং ইনফ্যাক্ট এই ম্যাথটার জন্য রেঞ্জটা হচ্ছে আর। তাহলে এই ক্ষেত্রে কোডোমেন এবং রেঞ্জ সমান হবে। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, যে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখবো যে কোডোমেনটার থেকে রেঞ্জটা ছোট হবে, আইদার তোমার হচ্ছে কোডোমেন আর রেঞ্জ সমান হবে, কখনো রেঞ্জটা কোডোমেনের থেকে বড় হইতে পারে না। সো এইটুকু বোঝা গেছে কিনা একটু আমরা কাইন্ডলি বলি। একটু কাইন্ডলি একজন লিখে দিয়েছে একদম খুব বেটার ওয়েতে, ফয়সাল আহমেদ কায়েস, যেটা আমি এখনই লিখলাম, যে যদি এক্স সেট হতে ওয়াই সেটে এফ একটি ফাংশন হয়, তবে তাকে এফ সাচ দ্যাট এক্স টেন্স টু ওয়াই দিয়ে প্রকাশ করা হয়, এবং সেখানে এক্সটাকে বলা হবে হচ্ছে ডোমেন এবং ওয়াইটাকে বলা হবে কোডোমেন। এবং আরেকটা ব্যাপার, যে তোমার হচ্ছে এখান থেকে আমরা যে এক্স এর ভ্যালুগুলো বা ডোমেনের ভ্যালুগুলো বসানোর পরে আমরা ওয়াই এর যে সকল ভ্যালু পাবো সেগুলোকে একসাথে গেট টুগেদার করে আমরা যে সেটটা পাবো সেটাকে বলবো রেঞ্জ। তো যেটা বললাম যে রেঞ্জটা তোমার কোডোমেনের সমানও হতে পারে, কোডোমেনের থেকে ছোটও হতে পারে। সো এটা আলটিমেটলি হচ্ছে আশা করি আমরা হচ্ছে বুঝতে পারছি। তো এবার কি আলটিমেটলি বোঝা গেছে যে কোডোমেন কি জিনিস আর রেঞ্জের ভিতরে পার্থক্যটা কি? কোডোমেন, রেঞ্জ এবং ডোমেন, এই তিনটার ভিতরে পার্থক্য কি বোঝা গেছে? ওকে, সো আফরিন নাতাশা লিখছে ইয়েস স্যার। ওকে, শরাফ রহমান লিখছে ওকে। সো আমরা আশা করি ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ আমরা বুঝতে পারছি। ওকে, সো একটা সহজ একটা ম্যাথ, খুবই খুবই শিশুতোষ একটা ম্যাথ। এই শিশুতোষ ম্যাথটা উত্তর কত হবে একটু আমরা বলে দিই। শিশুতোষ ম্যাথটার উত্তর কত হবে একটু আমরা বলে দিই। এই ম্যাথটার উত্তর কত হবে আমরা একটু বলে দিই। আচ্ছা, আমার স্ক্রিনটা কি একটু ঝাপসা লাগতেছে তোমাদের কাছ থেকে, তোমাদের এন্ড থেকে কি আমার স্ক্রিনটা একটু ঝাপসা লাগতেছে একটু বলে দিই তো। আমার স্ক্রিনটা কি আজকে একটু ঝাপসা দেখা যাচ্ছে? আচ্ছা, একজন লিখছে যে ভাইয়া কোডোমেন কিভাবে রেঞ্জের উপসেট হয়। কোডোমেন কিভাবে রেঞ্জের উপসেট হয় না, প্রশ্নটা উল্টা হওয়া উচিত ছিল যে রেঞ্জ কিভাবে কোডোমেনের উপসেট হয়, রেঞ্জ কিভাবে কোডোমেনের উপসেট হয়, এটা বলা উচিত ছিল আর কি। সো আচ্ছা, অনেকে আলটিমেটলি এটা বের করে ফেলছে যে তোমার হচ্ছে 9 আসে উত্তর, একজন লিখছে 0, একজন লিখছে 4 না 4, আমি বুঝতেছি না। আচ্ছা, আহ আব্দুল্লাহ সিয়াম, তুমি কি 8 লিখছো নাকি 4? আচ্ছা, এই 8ই লিখছো, আই গেস 8ই লিখছো। আচ্ছা, সো ওকে, একজন, হ্যাঁ, সবাই আমরা লিখতেছি হচ্ছে 8। সো আমি একটু দেখি, এটা তো খুবই সহজ, জাস্ট -1 বসাই দিব এক্স এর জায়গায়। 4 ইন্টু -x প্লাস 3, এখানে চলে আসো 1, মাইনাস মাইনাসে প্লাস 3 4, সেখানে তোমার 1 চলে আসবে। সো প্লাস 3, সো আলটিমেট 4 3 7 আর 1 8 চলে আসবে। সো আই গেস আনসারটা এখানে 8 আসবে। সো যারা 0 লিখছো এবং যারা 9 লিখছো তাদের উত্তরটা কিন্তু ভুল হয়েছে। সো এই টাইপের ম্যাথ এমসিকিউতে আসে বেশি। সো আমরা এই ম্যাথটা কি করতে পারবো, এখানে এটা একটু করি তো আমরা। এই ম্যাথটা করলে কত আসবে উত্তরটা একটু আমরা বলে দিই। gx ইকুয়াল টু, এখানে বলা আছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 যদি হয়, তবে a এর কোন মানের জন্য g অফ -2 ইকুয়াল টু 0 হবে। এটা একটু আমরা বলে দিই, এটা একটু আমরা বলে দিই। আচ্ছা, একজন লিখতেছো 0, বারবার লিখতেছো 0, বাট আমাদের তো 0 আসলো না। দেখো এখানে আমরা যদি এক্স এর ভ্যালু মাইনাস বসিয়ে দিই, তাহলে -1 এর হোল স্কোয়ার, দেন এখানে মাইনাস 4 ইন্টু -1 প্লাস 3। সো -1 এর স্কোয়ার মানে হচ্ছে 1, -1 আছে প্লাস 4, আর এখানে 3 4 3 7 আর 1 8। সো যে আলটিমেটলি হচ্ছে 0 লিস্ট, তারটা ভুল হচ্ছে। সো একটু ঠিক করে ফেলো। এটা আমরা বলি, এটা যদি gx ইকুয়াল টু
এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 হয়, তবে এ এর কোন মানের জন্য জি অফ মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে? এটা একটু আমরা বের করে ফেলি, এটা একটু আমরা বলে ফেলি, সেটা একটু আমরা বের করে ফেলি। এটা কত আসে? তোমরা আই গেস পারবা এটা করতে। এটা একটু করে ফেলো, এটাতে কত আসবে উত্তরটা একটু বলে ফেলো। আচ্ছা, এখানে একজন লিখে ফেলছে এ এর ভ্যালু 2, এ এর ভ্যালু 2, আসিফ কবির এ এর ভ্যালু 2, সুমনা আফরিন এ এর ভ্যালু 2, শাহরিয়ার হোসেন শিব ও হচ্ছে লিখছে এ এর ভ্যালু 2, আতিকা মজুমদার এ এর ভ্যালু 2, ওকে, রিফাত রহমান 2, ওকে, তোমরা অনেকেই পারতেছো। মাহফুজ রানা আশিক এ ইকুয়াল টু 2, আজরাফ ফাহিম, ওকে, অনেকেই পারছো। সো জাস্ট কি করবা, এখানে জি অফ এক্স ইকুয়াল টু লেখা আছে কি, জি অফ এক্স ইকুয়াল টু লেখা আছে এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6, এখানে জি অফ মাইনাস 2 ইকুয়াল টু 0, সো জি অফ মাইনাস 2 ইকুয়াল টু 0, সো এখানে এক্স এর জায়গায় মাইনাস 2 বসাই দিব, সো মাইনাস 2 এর হোল কিউব প্লাস এ ইন্টু মাইনাস 2 এর স্কোয়ার মাইনাস 3 ইন্টু মাইনাস 2 মাইনাস 6 ইকুয়াল টু 0, সো এখানে চলে আসবে হচ্ছে মাইনাস 8 প্লাস 4a মাইনাস মাইনাসে প্লাস 3 দুগুণে 6 মাইনাস 6 ইকুয়াল টু 0, সরি, মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে এই 6 আর এই 0 এই 6 কাটা যায়, তাহলে এখানে 4a ইকুয়াল টু 8 চলে আসে, তাহলে a এর ভ্যালু ইকুয়াল টু চলে আসবে হচ্ছে গিয়ে 2। এভাবে করি আলটিমেটলি আমরা এটা করতে পারবো। সো সবাই লিখতে পারতেছো, সো আই গেস সবাই এটা পারো। সো আমরা শিফট করি পরবর্তী ম্যাথের দিকে। সো খুবই সহজ, এখানে বলো এখানে ডোমেন রেঞ্জ কোনটা কোনটা, এস সম্পর্কের জন্য ডোমেন রেঞ্জ কোনটা কোনটা, ডোমেন রেঞ্জ কোনটা কোনটা, এখানে ডোমেন রেঞ্জ কোনটা কোনটা একটু বলে ফেলো, এখানে ডোমেন রেঞ্জ কোনটা কোনটা একটু বলে ফেলো। এস ইকুয়াল টু লেখা আছে 2,1, 2,2, 3,2, 4,5, অন্যটির ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো, ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। একটু আমরা বলে ফেলি এটার ডোমেন এবং রেঞ্জ কত। আচ্ছা, এখানে এর ভ্যালু 0 হবে না, একজন লিখছো চুমকি ঘোষ, এর ভ্যালু হচ্ছে 2 হবে। সো আচ্ছা, একজন লিখছে ডোম ইকুয়াল টু 2, 3, 4, ডোম ইকুয়াল টু 2, 3, 4 এপসিলুটে রাইট। এবং রেঞ্জ কত হবে তাহলে বলো, ডোমেন ইকুয়াল টু হচ্ছে 2, 3, 4, আর রেঞ্জ কত হবে একটু বলে ফেলো, রেঞ্জ কত হবে একটু বলে ফেলো। হ্যাঁ, 1 to 5 হচ্ছে রেঞ্জ, ওকে, 1 to 5 হচ্ছে রেঞ্জ, ওকে, থ্যাংক ইউ। সো দেখো ডোমেন কি করবো, ডোমেন হচ্ছে এক্স এর উপাদানগুলো, এক্স এর উপাদান কোনগুলো হয়, 2 হয়, 2 হয়, 3 হয় আর 4 হয়, তাহলে 2, 2, 3, 4 থেকে শুধুমাত্র 2 নিলাম, 3 নিলাম আর 4 নিলাম, এই সেটটাকে বলবো হচ্ছে আমরা ডোমেইন। আর বাকি যে সদস্যগুলো 1, 2, 2, 5 এটা তোমার হচ্ছে রেঞ্জ, তাহলে এই জন্য আমরা 1 to 5 লিখে দিলাম, 1, 2 আর 5 লিখে দিলাম, তাহলে এটা হচ্ছে ডোমেইন, এটা হচ্ছে রেঞ্জ। এখন তো কথা হচ্ছে যেটা, এখানে কোডোমেন করলে কোডোমেন কোনটা, এখানে কোডোমেন কোনটা বের করবা, এখানে কোডোমেন কোনটা বের করবা, আর অন্যটি ফাংশন কিনা এটা বের করবা, অন্যটি ফাংশন কিনা এটা যাচাই করবা, অন্যটি ফাংশন কিনা, এই দুইটা জিনিস একটু বের করো তো। এটা এ লিখবা, এটা বি লিখবা, এরকম ভাবে উত্তরটা লেখো, এটার কোডোমেন কত এবং বি নাম্বারটা হচ্ছে এটা ফাংশন কিনা, এ অন্য একটা ফাংশন কিনা, একটু আমরা বলে ফেলি। আচ্ছা, অনেকেই লিখতেছো, মনির হোসেন, তারপর হচ্ছে রোকেয়া বেগম, তারপরে হচ্ছে অনেকে লিখে ফেলছো। সো আমরা হচ্ছে ডোমেন এবং রেঞ্জটা বুঝতে পারছি। আচ্ছা, একজন লিখছো এটা তো রেঞ্জ বানান এরকম না, রেঞ্জটা হচ্ছে RANG, এটা। সো যাই হোক, না না, এই যে একজন লিখছো যে আহ, আহ, আমি তোমার নামটা প্রনাউন্স করতে পারতেছি না, সরি। সো ডি ইকুয়াল টু লেখা আছে হচ্ছে 2, 2, 3, 4 এবং রেঞ্জ ইকুয়াল টু লেখা আছে 1, 2, 2, 5। যেটা আমাদের কথা সেটা হচ্ছে যে যেহেতু তোমার হচ্ছে গিয়ে এখানে 2 এবং 2 সেম সদস্য, তাহলে সেক্ষেত্রে এখান থেকে যে কোনো একটা নিলেই চলবে, 2, 3 এবং 4। এবং রেঞ্জের ভিতরেও দেখতে পাচ্ছি আমরা 2, 2 দুইবার আছে, যে কোনো একবার নিলেই হবে। সো রেঞ্জ ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে 1, 2, 5। সো যে কয়বার থাকুক না কেন আমরা ওখান থেকে একবার নিব। এখানে তোমাকে বলছে ডোমেনের সেট কোনটা, রেঞ্জের সেট কোনটা, তোমাকে বলা নাই যে এখানে প্রথম উপাদানগুলোর সেট বের করো। তোমাকে যদি বলতো প্রথম উপাদানগুলোর সেট বের করতে, তখন যদি তোমাকে এই 2, 2, 3, 4 এগুলো নিতে হতো। কিন্তু তোমাকে যদি বলছে ডোমেন, ডোমেন মানে হচ্ছে আলাদা আলাদা যে সকল মানগুলো আমরা এক্স এর মধ্যে বসাবো বা এক্স এ বসায় পাইছি, আলাদা আলাদা যে সকল মান আমরা এক্স এর মধ্যে বসায় পাইছি, সেগুলোকে বলবো হচ্ছে আমরা ডোমেন। সেই জন্য আমরা হচ্ছে গিয়ে এখানে 2, 3, 4 লিখবো, 2, 2, 3, 4 লেখা যাবে না।
আচ্ছা, সো এই যে একজন লিখছে সাধারণ গণিতে কোডোমেন নাই, এই যে এই কথাটা তো বলা ঠিক না, কারণ আমি তো আগেই বলে নিছি যে কোডোমেন তোমাদের সিলেবাসে নাই, বাট তারপরেও তোমাদের জেনে রাখা দরকার, কারণ যেহেতু সেটের সাথে রিলেটেড এবং ফাংশনের সাথে রিলেটেড কোডোমেন, সো তোমাদের হয়তো সাব প্রশ্ন আসতেই পারে, কারণ রেঞ্জ যেহেতু পড়াইছে, যে রেঞ্জ পড়াবে সে অবশ্যই কোডোমেন সম্পর্কে আইডিয়া দিবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, অনেকেই লিখতেছো যে কোডোমেন হচ্ছে 1 to 5, আসলে সব থেকে বড় কথা এখানে কোনো কোডোমেন আমরা বলতে পারবো না, কারণ কোডোমেন তোমাকে দেয়া থাকে, সেখান থেকে তুমি রেঞ্জ বের করো, সো রেঞ্জ দেখে কোডোমেন বের করার উপায় নাই। এটা বলতে পারো যে না ভাই ঠিক আছে কোডোমেন তাহলে আলটিমেটলি রেঞ্জ যা কোডোমেন তা, এটা এক্সেন্সে বলতে পারো, বাট এটা আসলে সঠিক কোনো উত্তর না। সব থেকে বড় কথা যেখানে কোডোমেন ডিফাইন করা যাবে না, কারণ কোডোমেন আগে থেকে ডিফাইন করা থাকে, সো তুমি তুমি আমি কে ডিফাইন করা, তাই না? সো তুমি চাইলে আলটিমেটলি এখানে এটা লিখতে পারো কোডোমেন এই রেঞ্জের সমানও লিখতে পারো, কোডোমেন 1 to 5 এটাও লিখতে পারো, অথবা কোডোমেন বিভিন্ন জিনিস লিখতে পারো, রিয়েল নাম্বার লিখতে পারো, ন্যাচারাল নাম্বার লিখতে পারো, যে কোনো কিছু তুমি লিখতে পারো, কোডোমেনটা যে কোনো কিছু হতে পারে। সো যাই হোক, এটা আলটিমেটলি স্পেসিফিক ভাবে বলা যাচ্ছে না। আর অন্য একটি ফাংশন কিনা যদি আমরা একটু দেখি, তাহলে সেক্ষেত্রে এদিকে একটা এক্স এর মান নিলাম, এদিকে ওয়াই এর মান নিলাম, দেখো 2 1, সো 2 এর সাথে 1 কানেক্টেড, তারপর 2 এর সাথে 2 কানেক্টেড, 2 এর সাথে আবার 2 কানেক্টেড, সো 2 এর সাথে 1 কানেক্টেড, 2 এর সাথে 2 কানেক্টেড, আবার দেখো 3 এর সাথে 2 কানেক্টেড, 3 এর সাথে 2 কানেক্টেড, আবার 4 এর সাথে 5 কানেক্টেড, 4 এর সাথে 5 কানেক্টেড, তাহলে দেখো এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর দুইটা ভ্যালু দেখতে পাচ্ছি, তাহলে এটা কি হবে না, এটা ফাংশন হবে না, এটা ফাংশন হবে না, এটা ফাংশন হবে না। সো আই গেস এটা আলটিমেটলি হচ্ছে, হ্যাঁ ভাইয়া কোডোমেন কি রিয়েল নাম্বার বলতে পারবেন? অবশ্যই বলতে পারবে, এই যে লিখে দিলাম কোডোমেনটা রিয়েল নাম্বার হতে পারে, কোডোমেনটা ন্যাচারাল নাম্বার হতে পারে, কোডোমেনটা 1 to 5 শুধুমাত্র হতে পারে, অ্যাজ ইউ উইশ। ওকে, সো ফাংশনে অলরেডি সে একটা সম্পর্ক দিয়ে দিচ্ছে, কি দিল যে সে সম্পর্কটা, এটা ফাংশন হবে না ভাইয়া, এটা ফাংশন না, তুমি ফাংশন বলে তো হবে না, এটা ফাংশন না। এখানে তুমি যে কোনো একটা রিলেশন দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করতে পারো, বাট সেই রিলেশনটা তো আর ফাংশন হচ্ছে না। এনিহাউ আমরা হচ্ছে গিয়ে কোডোমেনটা আবার বলেন। কোডোমেনটা আমি যেটা বললাম যে আমি এই পাশে যেটা বলছিলাম, এইখানটায় এখানটায় কি বলছিলাম বলতো, যে কোডোমেনটা রেঞ্জের ভবিষ্যৎবাণী করে, রেঞ্জটা কেমন সেটা আমাদেরকে ডিফাইন করে দেয়। যেমন কোন একটা ম্যাথের শুরুতেই তোমার ডোমেন আর কোডোমেন বলা থাকে, কোন একটা ম্যাথের শুরুতে সাধারণত ডোমেন এবং কোডোমেন বলা থাকে, তাহলে সেই কোডোমেন থেকে তুমি দেখো যে আলটিমেটলি যে এই ডোমেনের মানগুলো বসানোর পরে যে মানগুলো ওয়াই পাও, সেগুলোকে একসাথে আমরা রেঞ্জ বলি। তাহলে এই যে রেঞ্জটা, সেই রেঞ্জটা তোমার হচ্ছে কি টাইপের হইতো বা কি টাইপের হবে সেটা ডিফাইন করে দেয় এই কোডোমেনটা। তোমাকে যদি বলে যে কোডোমেনটা হচ্ছে রিয়েল নাম্বারের আর, তার মানে তোমাকে বলতে হবে যে তুমি রেঞ্জে যে সদস্যগুলো পাবা সেগুলো রিয়েল নাম্বার হইতে হবে, অর্থাৎ তুমি ডোমেনের মানগুলো বসানোর পরে, যদি তুমি দেখো যে রেঞ্জে নেগেটিভ কোন একটা জটিল সংখ্যা আসতেছে বা অবাস্তব সংখ্যা আসতেছে, তাহলে তুমি সেটাকে নিতে পারবা না, সেই অনারটাকে নিতে পারবা না, তোমাকে সেটা বাদ দিতে হবে। কারণ কি, কারণ তোমার কোডোমেনে বলে দিচ্ছে সেটা হচ্ছে রিয়েল নাম্বার। যেমন ধরো এখানে যদি একটা এক্সাম্পল দেখাই, ধরো তোমাকে বলা হলো এরকম ফাংশন সাজ দ্যাট, তোমার হচ্ছে গিয়ে তোমার বলা হলো 1 2 3, এরকম বলা হলো, এখান থেকে ডিফাইন করা হলো তোমার রিয়েল নাম্বারের একটা ফাংশন, এবং যেটাকে বলা হলো y ইকুয়াল টু √(-6). তাহলে দেখো আমাদের ডোমেন হচ্ছে কোনটা, ডোমেন হচ্ছে এখানে 1 2 3, এই সেটটা হচ্ছে ডোমেনের সেট, এখানে কোডোমেন হচ্ছে রিয়েল নাম্বার, আর রেঞ্জ কত হবে, রেঞ্জটা কত হবে সেটা আমরা জানবো হচ্ছে এক্স এর ভ্যালু গুলো বসানোর পরে। দেখো এক্স এর ভ্যালু আমি যদি বসাই √(-1), এই √(-1) একটা অবাস্তব সংখ্যা, তাই না? তো এই অবাস্তব সংখ্যা তোমার হচ্ছে রেঞ্জের ভিতরে একটা অবাস্তব সংখ্যা পাওয়া যাচ্ছে, কিন্তু তোমাকে বললো যে কোডোমেনটা হচ্ছে তোমার রিয়েল নাম্বার। কোডোমেন কি করে, কোডোমেন বলে দেয় ভাই রেঞ্জের ভিতরে কোন কোন এলিমেন্ট থাকতে পারবে আর কোন কোন এলিমেন্ট থাকতে পারবে না। যেহেতু রিয়েল নাম্বার তোমার, কোডোমেনটা বলে দিচ্ছে যে রিয়েল নাম্বার হবে, রেঞ্জটা তোমার রিয়েল নাম্বার হবে, কোডোমেন বলে দিচ্ছে, তাহলে তুমি এটাকে নিতে পারবা না। সিমিলার হচ্ছে তুমি যদি হচ্ছে y ইকুয়াল টু √(-2) লেখো, এটাও কিন্তু একটা কি অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা, তাহলে তোমাকে যেহেতু কোডোমেন বলে দিচ্ছে কোডোমেন হচ্ছে রিয়েল নাম্বার, তাহলে তুমি এটাকেও তুমি নিতে পারবা না। আবার যদি তুমি লেখো y ইকুয়াল টু √(-3), এটাও কিন্তু একটা অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা, তাহলে তোমাকে যেহেতু কোডোমেন বলে দিচ্ছে, তোমার কোডোমেনের বলে দিচ্ছে তোমার রেঞ্জটা রিয়েল নাম্বার হবে, তাহলে তুমি যেহেতু রিয়েল নাম্বার পাচ্ছ না, তাহলে এটা তোমার নিতে পারবে না, তাহলে এখানে কোনো ধরনের ক্রোমোজোর আসবে না। সো এটা হচ্ছে তোমার ব্যাপার, যে তোমার কোডোমেনটা ডিফাইন করে দেয় রেঞ্জটা কেমন হবে, এই আর কি অবস্থা। ওকে, সো আমরা আমরা এই ম্যাথটা করে ফেলি। এই ম্যাথটা খুবই সহজ একটা ম্যাথ, আমি অনেক ম্যাথ করছি, আমি খুবই ক্লান্ত, তোমরা এই ম্যাথটা করে দাও। a ইকুয়াল টু 0 1 2 3 এবং r ইকুয়াল টু বলা আছে x, y such that x বিলংস টু a, y বিলংস টু a এবং y ইকুয়াল টু x+1।
এটা যদি হয় তাহলে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোম আর এবং রেঞ্জ আর নির্ণয় করো। এটা একটু আমরা এটা একটু করে ফেলি আমরা। না না স্যার, স্কোয়ার স্কোয়ার রুট অফ -1 এটা নিয়ে একটু আলোচনা করেন। আচ্ছা, এটা তোমার সবাই করতে থাকো, এটা করতে থাকো। আমি স্পেসিফিকলি একজন বলছে স্কোয়ার রুট অফ -1 এটা সমান আলোচনা করতে বলছে। আসলে রুট ওভার অফ -1 এইটার কোনো, এটা কোনো বাস্তব সংখ্যা না, এটা কোনো বাস্তব সংখ্যা না, এটা হচ্ছে একটা অবাস্তব সংখ্যা। তো অবাস্তব সংখ্যা যেহেতু, এটা যেহেতু একটা অবাস্তব সংখ্যা, তাহলে এই জন্য ম্যাথমেটিক্সের আরেকটা পার্ট আছে যেটাকে আমরা বলি হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তো সেই কমপ্লেক্স নাম্বারে আমাদের অবাস্তব সংখ্যা নিয়ে কাজ করতে হয়। তো সেই জন্য আমরা এই ছোট্ট এলিমেন্টটাকে আমরা ইমাজিনারি বা আই দ্বারা রিপ্রেজেন্ট করি। এগুলো তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন আলটিমেটলি যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকবা তারা এই সম্পর্কে আলোচনা করবা। সো আমি আর এর থেকে বেশি কিছু বলতে চাচ্ছি না। ওকে, সো একজন বলছো এখানে ডোমেন হচ্ছে 0,1,2 এবং রেঞ্জ হচ্ছে 1,2,3। আর একজন বলছো যে সেম, ওকেও সেম জিনিসটাই লিখছো। ওকে, দেখো যেটা বলছে যে আমরা এ নিলাম এবং বি নিলাম, এ এবং বি থেকে হচ্ছে কি আমরা ভ্যালুগুলা পিক করব। তাহলে দেখো এ এর ভ্যালুগুলো তো অলরেডি আছে 0, 1, 2 and 3। তাহলে দেখো যেটা হচ্ছে কথা যে তোমার হচ্ছে এই, সরি এখানে এ না, এক্স আর এখানে হচ্ছে ওয়াই। তাহলে এক্স এর ভ্যালুটা কার থেকে নিব, এক্স এর ভ্যালুটা আমরা এ থেকে নিব, সে নিয়ে ফেললাম। ওয়াই এর ভ্যালুটা আমরা কার থেকে নিব, এ থেকে নিব। তাহলে এই যে ওয়াই এর ভ্যালুটা এ থেকে নিব, এটাই তোমার হচ্ছে কোডোমেন, এটাই তোমার হচ্ছে কোডোমেন। এখন যেটা বললো যে তোমার হচ্ছে গিয়ে এই মানগুলো এই সম্পর্কে বসাবো, এই সম্পর্কে যদি আমরা বসাই তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান অনুসারে যদি এক্স এর ভ্যালু যদি তোমার 0 হয় তাহলে ওয়াই এর ভ্যালু চলে আসে 1, এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে ওয়াই এর ভ্যালু চলে আসে 2, এক্স এর ভ্যালু যদি 2 হয় তাহলে ওয়াই এর ভ্যালু চলে আসে 3, এক্স এর ভ্যালু 3 হলে ওয়াই এর ভ্যালু চলে আসে 4। তাহলে 0 এর জন্য 1, 1 এর জন্য 2, 2 এর জন্য 3 এবং 3 এর জন্য 4। তাহলে সেক্ষেত্রে দেখো যেটা বললো যে কোডোমেন বললো কি, কোডোমেন বললো যে ভাই তুমি রেঞ্জের ভিতরে যা যা পাবা সেগুলো তোমার এর ভিতরে থাকতে হবে। এখন দেখো তো এখানে যা যা পাচ্ছ সবগুলো কি এর ভিতরে আছে? 1 এর ভিতরে আছে, 2 এর ভিতরে আছে, 3 এর ভিতরে আছে, বাট দেখো এই যে 4, এই 4টা কিন্তু এর ভিতরে নাই। তাহলে তুমি যে যে সম্পর্কগুলো পাচ্ছ 0,1 একটা ক্রোমোজোর পাচ্ছিলা, 1,2 একটা ক্রোমোজোর পাচ্ছিলা, আর 2,3 একটা ক্রোমোজোর পাচ্ছিলা, আর লাস্টে 3,4 একটা ক্রোমোজোর পাচ্ছিলা। বাট যেহেতু 4টা তোমার কোডোমেন বলে দিচ্ছে, যে কোডোমেনটা বলে দিচ্ছে তোমার রেঞ্জের মানগুলো তোমার এর ভিতর থেকে হইতে হবে, সো এটা তোমার হচ্ছে নিতে পারবে না তুমি, কারণ এটা 4টা তোমার এর ভিতরে সদস্য হিসেবে নাই। এই জন্য আমরা এই প্রথম 3টা নিয়ে হচ্ছে আমাদের রেঞ্জের সেটটা গঠন করবো বা আর গঠন করবো। সো আর ইকুয়াল টু হচ্ছে কথা কি হবে 0,1, 1,2 আর হচ্ছে গিয়ে 2,3। এখন তোমাকে বললো আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোম আর এবং রেঞ্জ আর নির্ণয় করতে বলছে। তাহলে সেক্ষেত্রে ডোম আর যদি নির্ণয় করতে চাই তাহলে কত হবে বলতো? 0, 1 আর 2 হবে, 0, 1 আর 2 হবে। আর যদি রেঞ্জ আর নির্ণয় করতে বলে তাহলে কি হবে? রেঞ্জ হচ্ছে তোমার কত দেখো তো, 1, 2, 3। তাহলে 1, 2 and 3। সো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছি এবং অনেকগুলা ম্যাথ এরকম হচ্ছে আমাদের আছে। আচ্ছা, এটা কি ফাংশন হবে কিনা? আচ্ছা, এটা কি ফাংশন হবে কিনা? তোমরাই বলো এটা ফাংশন হবে কিনা। একজন প্রশ্ন করছে যে এটা ফাংশন হবে কিনা, সো আমি তোমাদের কাছেই বলতেছি এটা ফাংশন হবে কিনা। একটু গেস করে বলো তো এটা ফাংশন হবে কি হবে না, একটু বলো। এটা ফাংশন হবে কি হবে না একটু বলে ফেলি আমরা। এটা ফাংশন হবে কি হবে না একটু বলে ফেলো তোমরা। আচ্ছা হ্যাঁ, একজন বলছে হবে, হ্যাঁ। তো যে প্রশ্নটা করছিলা যে আলটিমেটলি এটা ফাংশন হবে কি হবে না, দেখো এখানে 0 এর সাথে 1, 1 এর সাথে 2, 2 এর সাথে 3, অর্থাৎ এক্স এর এক একটা উপাদানের সাথে ওয়াই এর জন্য কেবলমাত্র একটা উপাদানই আছে, একটার থেকে বেশিও নাই, একটার থেকে কমও নাই, তাহলে অবশ্যই ফাংশন হবে এটা। অর্থাৎ এই যে অন্যটা বা এই সেটটা তোমার হচ্ছে ফাংশন রিপ্রেজেন্ট করবে। সো আই গেস আমরা বুঝতে পারছি এটা। সো আমরা এই ম্যাটারতে চলে যাই। এখানে যেটা বললো দেখো যে ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু বলা আছে, ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু বলা আছে ওয়াই কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই। সো এটা আলটিমেটলি আমাদেরকে হচ্ছে করতে হবে। সো এটা আমাদের হচ্ছে একটা ফাংশন দেওয়া আছে এবং এখান থেকে দেখাতে হবে যে ফাংশন অফ 1 বাই ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ 1 মাইনাস ওয়াই। এটা আলটিমেটলি হচ্ছে যদি আমরা করতে যাই তাহলে দেখো আমরা কি করতে পারি। ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু এটা দেওয়া আছে। So যখন আমাদেরকে বললো ফাংশন অফ 1 বাই ওয়াই, তখন আমরা যেখানে যেখানে ওয়াই ছিল সেখানে সেখানে 1 বাই ওয়াই করে দিব। সো 1 বাই ওয়াই এটার হোল কিউব মাইনাস 3, 1 বাই ওয়াই এটার স্কোয়ার প্লাস 1
আর নিচে দেখো 1/y আর 1 - 1/y। সো যদি হচ্ছে এটা নিয়ে যদি আমরা একটু কাজ করি সামনের দিকে, তাহলে দেখো এখানে থাকবে 1/y³ মাইনাস 3/y² প্লাস 1। আর নিচে থাকবে হচ্ছে যদি এটা দিয়ে এটা গুণ করি তাহলে সেক্ষেত্রে 1/y মাইনাস 1/y² এরকম থাকে। সো দেখো আমরা নিচে পাচ্ছি হচ্ছে y³ আর উপরে পাবো কত বলতো? উপরে পাবো 1 মাইনাস 3y প্লাস y³ পাবো। আর এদিকে পাচ্ছি কত? এদিকে পাচ্ছি হচ্ছে y² আর এদিকে পাবো হচ্ছে y -1/-1 পাবো। সো দেখো এদিকে ইকুয়ালটা আমরা লিখবো। সো এখানের উপরেরটা আর যদি নিচেটা যদি উল্টে দিই তাহলে সেক্ষেত্রে 1 - 3y প্লাস y³ ডিভাইডেড বাই y³ ইন্টু এটাকে যদি উল্টে দিই তাহলে সেক্ষেত্রে y² ডিভাইডেড বাই y - 1 আসে। তাহলে দেখো এখান থেকে হচ্ছে যদি একটা y কাটা দিই তাহলে সেক্ষেত্রে থাকে 1 - 3y প্লাস y³ আর এদিকে থাকে y ইন্টু y - 1। দেখো তো এখানে কোথাও তোমরা আলটিমেটলি আমার সাথে সাথে হচ্ছে যে একটু কাইন্ডলি হচ্ছে এটা করার চেষ্টা করো। সো একজন লিখে দিচ্ছে অলরেডি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা তো প্রমাণ করতে হবে তোমাকে, এটাই করতে হবে তোমাকে। আচ্ছা, সো একটু তোমরা কি লেফট হ্যান্ড সাইডটা বুঝতে পারছো, বা আমার কোথাও আলটিমেটলি এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু বলো তো। একটু বলে ফেলি আমরা যে আলটিমেটলি এইটুকু বুঝতে পারা মানে এইটুকু বোঝা গেছে কিনা। আচ্ছা, সো আই গেস এটা বোঝা গেছে। সো এবার আমাদেরকে দেখতে হবে লেফট হ্যান্ড সাইডে যে এই ভ্যালুটা আছে রাইট হ্যান্ড সাইডে এই ভ্যালুটা আসতেছে কিনা। সো রাইট হ্যান্ড সাইডে এই ভ্যালুটা যদি আমাদেরকে আনতে হয়, সো আমাদেরকে রাইট হ্যান্ড সাইডটা তুলে নিতে হবে। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমাদের দেওয়া আছে ফাংশন অফ 1 - y, তার মানে যেখানে যেখানে y ছিল সেখানে সেখানে 1 - y লিখতে হবে। সো 1 - y³ মাইনাস 3 ইন্টু 1 - y স্কোয়ার প্লাস 1। আর নিচে কি? নিচে হচ্ছে 1 - y আর এদিকে তোমার 1 মাইনাস y এর জায়গায় বসবে 1 - y, 1 মাইনাস মাইনাসে প্লাস অফ y। তাহলে দেখো এইটা আর এটা কিন্তু কাটা যাবে। তাহলে থাকবে হচ্ছে তোমার 1 - y এর হোল কিউব মাইনাস 3 ইন্টু 1 - y এর স্কোয়ার প্লাস 1। আর নিচে থাকবে তোমার হচ্ছে 1 - y আর এদিকে থাকবে হচ্ছে এক্সট্রা করে y থাকবে। সো যদি আমরা উপরে যে টার্মটা আছে সেখানে দেখো কিউব করা যাচ্ছে, সো এটাকে যদি আমরা কিউব করে দিই তাহলে থাকে হচ্ছে 1 - 3y প্লাস 3y² মাইনাস y³ এখানে কি করলাম? a মাইনাস বি হোল কিউবের সূত্র করলাম। দেন মাইনাস 3 ইন্টু এটাকে যদি a মাইনাস বি স্কোয়ারের সূত্র করি তাহলে হবে 1 মাইনাস 2y প্লাস y² এমন থাকবে, প্লাস 1 থাকবে। আর নিচে দেখো নিচে থাকবে তোমার হচ্ছে 1 - y আর এদিকে থাকবে হচ্ছে y। তাহলে এইটাকে যদি একটু সমাধান করো তাহলে সেক্ষেত্রে দেখবা এই টাইপের ফরম্যাটে চলে আসে। সো 1 - 3y প্লাস 3y² আর হচ্ছে গিয়ে এদিকে থাকবে হচ্ছে -y³। এটাকে দিয়ে এটা দিয়ে গুণ করে দিই তাহলে সেক্ষেত্রে থাকবে -3 মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে 6 বা 6y আর মাইনাসে প্লাসে -3y² আর এখানে থাকবে +1 আর নিচে দেখো থাকে হচ্ছে 1 - y আর থাকে হচ্ছে এদিকে y। সো দেখো এখান থেকে অনেক কিছু কাটাকাটি চলে যায়, যেমন ধরো 3y² আর 3y² কাটাকাটি চলে যায়। দেন দেখো এখানকার y³ থাকবে আর এখানকার এই 1 আর 1 মিলে +2 আর -3 মিলে হচ্ছে এখানে হয়ে যাবে -1। দেন এখানে -3y আর +6y থেকে হয়ে যাবে +3y আর এখানে থাকে হচ্ছে -y³ আর নিচে থাকে তোমার দেখো 1 - y আর এদিকে থাকবে হচ্ছে y। এখন যদি উপর থেকে তুমি যদি মাইনাস কমন নাও এবং নিচ থেকে যদি মাইনাস কমন নাও তাহলে সেই মাইনাস আর মাইনাস কাটাকাটি চলে যাবে আর উপরে থাকবে হচ্ছে 1 -3y আর +y³ আর নিচে থাকবে তোমার হচ্ছে y ইন্টু y - 1। তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে যা ছিল আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু একই জিনিস চলে আসবে। সো এই ম্যাথটা বোঝা গেছে কিনা একটু আমরা হচ্ছে গিয়ে আমরা বলে ফেলি এটা বুঝতে পারছি কিনা। এই ম্যাথটা কি বোঝা গেছে কিনা একটু বলে ফেলি আমরা। এখানে ম্যাথ অলিম্পিয়াডের কথাবার্তা একটু আমরা কমায় বলি, পরবর্তীতে আমরা বলতে পারবো অনেক। সো একটু হচ্ছে আমরা পড়ালেখায় ফিরে আসি, আমরা এই ম্যাথটা বুঝতে পারছি কিনা একটু বলে দিই। ওকে, সো আমরা আশা করি হচ্ছে এটা বুঝতে পারছি। সো এই ম্যাথ গুলো করানোর আসলে উদ্দেশ্যটা কি? সব থেকে বড় কথা, এই ম্যাথ গুলো পরীক্ষায় কোথায় ভুল করবা জানো? পরীক্ষায় ভুল করবা এই যে আস্তে আস্তে ক্যালকুলেশন করা
এই আস্তে আস্তে ক্যালকুলেশন হয়তো করতে টাইম পাবা না অথবা করবা না, হয়তো একটু তাড়াহুড়া করবা আর ভুল করে ফেলবা, আর একটা পার আমার ভুল করে দিয়ে আসা মানে হচ্ছে খুবই কনফিডেন্ট ল্যাক করা। সো আরেকটা ব্যাপার হচ্ছে অনেক সময় ভুল করে দেখবা ওয়ান মাইনাস ওয়াই আছে, তুমি ওয়ান মাইনাস ওয়াইটা না লিখে তুমি কোনো জায়গায় আলটিমেটলি, যেমন ধরো এখানে ওয়াই, এখানে যে ওয়ান মাইনাস ওয়াই আছে তুমি এখানে আর মনে করে ওয়ান মাইনাস ওয়াইটা লিখলা না ভুল করে, তুমি এখানে অন্য কিছু লিখে ফেললা। সো এই জন্য এই মানগুলো বসানো কোনটার জায়গায় কোনটা বসবে এটা খুবই ইম্পর্টেন্ট আর কি। অনেক সময় দেখা যায় ওয়ান বাই এক্স আছে, তো এই এক্স এর জায়গায় তোমার সেই মানটা বসাইতে হবে, বাট তুমি ওয়ান বাই এক্স না করে শুধুমাত্র এই উপরেই বসাই দাও, তো এটা করা যাবে না। এই এই জিনিসগুলো একটু আলটিমেটলি হচ্ছে কেয়ারফুল থাকতে হবে আর কি। এই ম্যাথগুলো করার উদ্দেশ্য হচ্ছে এটাই, যাতে তোমাদের একটু প্র্যাকটিস হয়ে যায়। ওকে, সো ফাংশনাল লেখচিত্র আঁকা। ফাংশনাল লেখচিত্র আঁকার জন্য যেটা আমাদেরকে করতে হবে খুবই সহজ, জাস্ট হচ্ছে এক্স এর ভ্যালুগুলো আমাদেরকে দেওয়া থাকতে হবে অথবা আমাদের নিজের থেকে নিয়ে নিতে হবে, এবং সেই অনুযায়ী আমরা ওয়াই এর ভ্যালুগুলো বের করে ফেলবো। তাহলে এখানে তোমাদের যেটা করতে হবে প্রথমত হচ্ছে আমরা হচ্ছে একটা ছক করব। ছকটা ভালো হলো না, সো আমরা একটা ছক করব। সেই ছকের ভিতর হচ্ছে আমরা এক্স এর ভ্যালুগুলো ইনপুট দিব এবং ওয়াই এর ভ্যালুগুলো হচ্ছে আমরা পাবো এখানে। সো দেখো এদিকে হচ্ছে আমরা এক্স এর ভ্যালু নিচ্ছি, এদিকে আমরা ওয়াই এর ভ্যালু নিচ্ছি। এখন দেখো এক্স এর ভ্যালু অলরেডি ডিফাইন করে দেওয়া আছে। এক্স এর ভ্যালু কয়টা এখানে? এক্স এর ভ্যালু কিন্তু এখানে হচ্ছে 60টা, তাই না? সরি, এক্স এর ভ্যালু কিন্তু এখানে 60টা না, এখানে কিন্তু এক্স এর ভ্যালু অসংখ্য, বাট আমরা এখান থেকে 60টা ভ্যালু নিতে পারবো বা নিয়ে কাজ করবো। সো -3 নিব, -2 নিব, -1 নিব, 0 নিব, 1 নিব, 2 নিব, আর 3 নিব। তুমি চাইলে এখান থেকে আরো বেশি নিতে পারো। যেহেতু y = 2x লেখা আছে, যদি -3 নিই তাহলে হবে হচ্ছে -6, -2 নিলে হবে -4, -1 নিলে -2, 0 নিলে 0, 1 নিলে 2, 2 নিলে 4 এবং 3 নিলে 6 হবে। তো দেখো এই সম্পর্কটাকে যদি হচ্ছে আমরা এখানে দেখাইতে চাই বা এটা যদি গ্রাফ পেপারে প্লট করতে চাই, তাহলে প্রথমত যেটা করতে হবে তোমাকে ছকটা যদি যেটা বর্ণনা থাকে যে এক্স এক্সিস কে ওয়াই, এক্স ও এক্স প্রাইম কে হচ্ছে আমরা এক্স অক্ষ ধরি এবং ওয়াই ও ওয়াই প্রাইম কে আমরা ওয়াই অক্ষ ধরি। ওয়াই ও ওয়াই প্রাইম, এক্স ও এক্স প্রাইম ধরলাম। ধরার পর হচ্ছে এই মানগুলো প্লট করতে হবে জাস্ট। সো 0,0, তারপর ধরো 1,1, 2,2, 3,3, 3,6 সরি, এরকম আবার মনে করো হচ্ছে এখানে তোমার পাওয়া গেল 1, -1,2, -2,4, -3,6, মানে এরকম টাইপের হচ্ছে যে একটা স্ট্রেট লাইন পাওয়ার কথা আর কি। যদিও এটা স্ট্রেট লাইন হয় না, সো অ্যাপ্রক্সিমেটলি এরকম একটা স্ট্রেট লাইন পাওয়ার কথা। সো এটা তোমার হচ্ছে গিয়ে y = 2x এর গ্রাফ। সো এরকম গ্রাফ আসতে পারে, যেহেতু তোমার ফাংশন এই সিলেবাস অনেক স্বল্প, বাট এটা নর্মালি আমি করাই যাব না কারণ সবাই পারো। সো আসলে এগুলো নিয়ে আসলে এক্সট্রা করে কথা বলা দরকার নাই। সো আসলে আশা করি পারবা এগুলা। সো আমরা চলো সিকিউতে চলে আসি। আচ্ছা একটু আমরা এখানে দেখি। ওকে, হ্যাঁ, এখানে যেটা লিখছে যে আচ্ছা সার্বিক সেট ইউ ইকুয়াল টু বলে দিছে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বারস অফ এন এবং এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু 6। তাহলে এখন আমাকে বলো ইউ এর ভ্যালু কত, এ এর ভ্যালু কত, বি এর ভ্যালু কত, এই তিনটা বলে ফেলো। ইউ এর ভ্যালু কত, এ এর ভ্যালু কত, আর বি এর ভ্যালু কত একটু বলে ফেলি। আমাদের মোটামুটি সব থিওরি শেষ হয়ে গেছে। আমরা জাস্ট দুইটা সিকিউ করবো, তাহলে আমাদের আজকের ক্লাস শেষ হয়ে যাবে। তো একটু বলে ফেলো যে এখানে আসলে তোমার ইউ এর ভ্যালু কত, এ এর ভ্যালু কত, আর বি এর ভ্যালু কত একটু বলে ফেলি আমরা। আচ্ছা ইউ এর ভ্যালু বলে দিয়েছে একজন, সে বলে দিচ্ছে হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত। ওকে, সো আমরা ইউ এর ভ্যালুটা নিয়ে নিচ্ছি 1, 2, 3, 4, 5 এন্ড 6 পর্যন্ত। এবার আমরা যদি এ এর ভ্যালুটা বলি, এ এর ভ্যালুটা কত একটু বলে ফেলি আমরা। এ এর ভ্যালুটা বলে ফেলি, এ এর ভ্যালুটা কত, এ এর ভ্যালুটা একটু বলে ফেলো, এর ভ্যালুটা কত আসে। এর ভ্যালুটা কত আসে একটু বলে ফেলি সবাই। ইউ এর ভ্যালুই বলতেছি আমরা। এর ভ্যালুটা বলে ফেলো। এর ভ্যালুটা কি বলছে যে এক্স সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু 5। সো এটা একটু বলে ফেলো, এটা কত আসবে এর ভ্যালুটা। সো এর ভ্যালুটা একজন বলতেছে হচ্ছে তোমার 2, কত 245 235 বলতেছো। আচ্ছা একজন এর ভ্যালু তোমার 235 বলতেছো। সো আলটিমেটলি এর ভ্যালুটা কি বলছে যে এক্স সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স্যাক্টলি। সো 2 মৌলিক সংখ্যা আছে, 3 মৌলিক সংখ্যা আছে, আর তোমার 5 মৌলিক সংখ্যা আছে। সো এর ভ্যালুটা হবে তোমার 2, 3 এবং 5। তারপরে বলো বি এর ভ্যালু কত আসে, বি এর ভ্যালুটা কত আসে। বি এর ভ্যালুটা তোমার দেওয়া আছে জোড় সংখ্যা এবং এক্স থেকে 6 এর থেকে ছোট, তাহলে কত আসবে তোমার 2, 4 এবং 6 আসবে।
তাহলে আমরা যদি চিন্তা করি যে সি এর ভ্যালুটা কত আসে, সি এর ভ্যালুটা তোমার আসবে হচ্ছে এ বাদ বি, এ থেকে বি কে বাদ দিবা, তাহলে সেক্ষেত্রে দেখো এ থেকে যদি বি কে বাদ দাও তাহলে সেক্ষেত্রে এ থেকে বি কে বাদ দিতে হবে। সো এতে উপাদান কি কি আছে, এতে উপাদান আছে আছে তোমার 2 3 5 বাদ, বিতে উপাদান আছে তোমার 2 4 6। তাহলে দেখো 2 বাদ দেওয়া মানে এই 2 বাদ, বাট আর কোনো কিছু বাদ যাচ্ছে না, সো থাকবে হচ্ছে এই দুটো উপাদান। সো 3,5। তো সি এর ভ্যালু তোমার চলে আসতেছে হচ্ছে 3,5। সি এর ভ্যালু কত চলে আসতেছে, 3,5 চলে আসতেছে। সো আই গেস আলটিমেটলি হচ্ছে এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে কিভাবে সি এর ভ্যালুটা বের করলাম। তো এখন দেখো এ কমপ্লিমেন্ট বের করতে বলছে। যদি আমরা এ কমপ্লিমেন্ট বের করতে চাই, এ কমপ্লিমেন্ট মানে কি, যে ইউনিভার্সাল সেট থেকে এ কমপ্লিমেন্টটা বাদ, এ সেটটা বাদ দেওয়া। তাহলে ইউনিভার্সাল সেট থেকে যদি এটাকে বাদ দিই তাহলে দেখো 2 বাদ, 3 বাদ আর 5 বাদ, তাহলে থাকে কত, থাকে হচ্ছে 1 4 6। তাহলে এই কমপ্লিমেন্টের ভ্যালু হবে হচ্ছে 1 4 and 6। এবার বলছে যে দেখাও যে এ ইউনিয়ন বি ইকুয়াল টু এটা দেখাইতে বলছে। তো দেখো এ বাদ বি লাগবে, বি বাদ এ লাগবে। তো এ বাদ বি তো অলরেডি আমাদের বের করা আছে, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে বি বাদ এ কত আমরা বের করে ফেলি। তাহলে দেখো বি বাদ এ যদি বের করতে চাই, বি বাদ এ, তার মানে বি থেকে এ কে বাদ দিলেও সেম, দেখো এই 2 আর 2 কাটা যাবে, থাকবে হচ্ছে তোমার বি থেকে যদি এ কে বাদ দিই তাহলে 4 এবং 6 থাকবে, তাহলে এখানে 4,6 হয়ে যাবে। তাই দেখো প্রথমত আমাদের এ ইউনিয়ন বি বের করতে বলছে, সেটু দেখো আলটিমেটলি এ ইউনিয়ন বি এর ভ্যালু কত আসে, এ ইউনিয়ন বি এর ভ্যালু কত আসে একটু বলে ফেলি আমরা। এ ইউনিয়ন বি এর ভ্যালু, আচ্ছা ইউনিয়ন বি এর ভ্যালু লিখছে যে 2 3 4 5 6। সো দেখি আমরা এ এবং বি কে যদি ইউনিয়ন করি তাহলে কমন 2 2 আছে আর আনকমন করে নিতে হবে। সো 2 3 4 5 and 6, এটার ভ্যালু কত আসবে, 2 3 4 5 and 6, এই কয়টা আসবে। তারপরে যদি আমরা দেখি ডান দিকে এ বাদ বি কত ছিল, এ বাদ বি ছিল তোমার হচ্ছে 3,5, বি বাদ এ ছিল 4,6 এবং এ ইন্টারসেকশন বি কত, এ ইন্টারসেকশন বি কিন্তু তোমার 2। তাহলে এই 2 3,5 আর 4,6 কে যদি ইউনিয়ন করি তাহলে কিন্তু এই পাশে তোমার 2, 3, 4, 5, 6ই চলে আসে, তাই তো? সো আই গেস আমরা এটা বুঝতে পারছি। সো এটা কিভাবে করলাম, কারো কোনো সমস্যা আছে কিনা? সো কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলে ফেলি এই জায়গাটায়। সো আই গেস এটা আমরা বুঝতে পারছি। সো এটা নিয়ে আসলে আর সামনে আগানোর কোনো দরকার নাই। তো গ নাম্বারটা নিয়ে আসি আমরা। গ নাম্বারটা বলছি যে দেখাও যে এ ইন্টারসেকশন সি ক্রস বি ইকুয়াল টু এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস বি। সো এই দুইটা আমাদেরকে হচ্ছে প্রমাণ করতে হবে। সো এ ইন্টারসেকশন সি, এ থেকে যদি সি কে ইন্টারসেক্ট করো, এ এবং সি কে যদি ইন্টারসেক্ট করো, এ হচ্ছে এ সেট ছিল এবং সি হচ্ছে তোমার এ সেট ছিল, এই দুটোকে ইন্টারসেক্ট করলে আমরা কমন উপাদান পাই 3,5, তাই তো? সো ইন্টারসেকশন 6 সি তে তোমার কমন উপাদান হচ্ছে 3,5 এবং বি সেটের সদস্য সংখ্যা কত, বি সেটের সদস্য সংখ্যা হচ্ছে তোমার 2 4 and 6, 2 4 and 6। তাহলে এই দুটাকে কি করতে হবে, ক্রস করতে হবে। আর এদিকে যেটা তোমার আছে এ ক্রস বি কে ক্রস করব, এ ক্রস বি করবো এবং সি ক্রস বি করবো, সেই দুটার কমন উপাদানগুলো নিব। চলো এটাকে যদি আমরা একটু আহ যদি হচ্ছে গয়ের জায়গায় দেখি, গয়ে যেটা আমরা এখানে বলছিলাম সেটা একটু দেখার চেষ্টা করি আমরা। সো এ ইন্টারসেকশন সি এর ভ্যালু কত পাচ্ছিলাম আমরা, 3,5 পাচ্ছিলাম এবং হচ্ছে গিয়ে বি এর ভ্যালু আমরা পাচ্ছিলাম এখান থেকে 2 4 6 পাচ্ছিলাম, 2 4 and 6 পাচ্ছিলাম। তাহলে যদি হচ্ছে আমরা এ ইন্টারসেকশন সি ক্রস বি করি তাহলে দেখো কত পাবো আমরা, 3 2 3 4 3 6, 3 2 3 4 আর 3 6 পাবো। তারপরে যদি 5 দিয়ে করি তাহলে 5 2 5 4 5 6 পাবো। তাহলে 5 2 5 4 and 5 6 পাবো। এইটুক পর্যন্ত কি আসা গেছে কিনা, এইটুক পর্যন্ত আমরা আসতে পারছি, এইটুক পর্যন্ত কি আমরা পারবো? ওকে, সো আই গেস এটা এইটুক পর্যন্ত আমরা বুঝতে পারছি। সো পরবর্তীতে যদি আমি রাইট হ্যান্ড সাইড নিয়ে যদি কাজ করি, রাইট হ্যান্ড সাইডে বলছে দেখো এ ক্রস বি, তাহলে এ ক্রস বি তে এর উপাদান সংখ্যা কি কি ছিল এবং বি এর উপাদান সংখ্যা কি কি ছিল যদি আমরা দেখি, তাহলে এ ক্রস বি ছিল 2 3 5 এবং 2 4 6, 2 3 5 এবং 2 4 6, 2 3 5 2 3 5 ক্রস 2 4 and 6। তাহলে এটাকে যদি ক্রস করি তাহলে কত পাবো আমরা, 2,2 পাবো, 2,4 পাবো আর 2,6 পাবো। তারপরে 3,2 পাবো, 3,4 পাবো এবং 3,6 পাবো। 5,2 পাবো, 5,4 পাবো এবং 5,6 পাবো।
আবার যদি হচ্ছে এ ক্রস বি এর পাশাপাশি যদি হচ্ছে আমরা সি ক্রস বি করতে যাই, তাহলে দেখো সিতে কি ছিল, সিতে ছিল তোমার হচ্ছে এ থেকে বি বাদ দিলে যেগুলো পাইতাম সেগুলো, এ থেকে যদি বি বাদ দিতাম তাহলে সেক্ষেত্রে আমরা পাইতাম হচ্ছে তোমার এ থেকে বি বাদ দিলে আমরা পাইতাম হচ্ছে 3,5, সি থেকে বি কে বাদ দিলে আমরা পাইতাম হচ্ছে 3,5। সো তারপর হচ্ছে তোমার ক্রস করতে হবে বি এর সাথে। সো বি ছিল তোমার 2, 4, 6, 2, 4 and 6। তাহলে যদি ক্রস করি তাহলে দেখো কি পাই, 3, 2, 3, 4, 3, 5 পাবো, 3, 2, 3, 4 আর 3, 5 পাবো। আবার 5, 2, 5, 4, 5, 5 পাবো, 5, 2, 5, 4 এবং হচ্ছে গিয়ে সি ক্রস বি, সি ক্রস বি ঠিকঠাক লিখতেছি তো? ওকে, 5, 4 এবং 5, 5 পাবো। সো এইটুকু কারো কোনো সমস্যা আছে কিনা? এইটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা? এইটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, এখানে কি আলটিমেটলি সি এর বি এর ভ্যালু ছিল? আচ্ছা, এখানে 6 ছিল, আমি এখানে 6 দিই না, সো এখানে 6 হবে, দেন হচ্ছে এখানে 6 হবে আর কি। সো এইটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলে ফেলি আমরা। সো এখন দেখো, যদি হচ্ছে আমরা এ ক্রস বি যেটা আছে এইটাকে এবং যদি সি ক্রস বি কে যদি হচ্ছে আমরা ইন্টারসেক্ট করি, তাহলে কিন্তু আমরা এটাই পেয়ে যাবো। সো যেটা এটা আমি লিখতেছি না, এটা আলটিমেটলি ইন্টারসেক্ট করে দেখো, এই যে এইটুকু উপাদান আর এইটুকু উপাদান কমন থাকবে আর বাকিগুলো আনকমন। যেহেতু আমাদের ইন্টারসেকশন, তার মানে সেক্ষেত্রে শুধুমাত্র কমন উপাদানটা নিতে হবে। ওকে, সো আই গেস আমরা এটা পারছি। এবার আমরা এটাতে চলে আসি, লাস্ট ম্যাথ। সো দেখো, এ এর ভ্যালু তোমার ছিল 4, 5, 6 and 7 এবং বি এর ভ্যালু ছিল তোমার 0, 1, 2, 3 এবং আর এর ভ্যালু দেওয়া ছিল তোমার এরকম টাইপের, অর্থাৎ এক্স এর ভ্যালুটা এ থেকে নিব, ওয়াই এর ভ্যালুটা এ থেকে নিব এবং ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1 হতে হবে। এখন যেটা বলছে দেখাও যে এ এবং বি সেট দেয় পরস্পর নিশ্চিত সেট। দেখো, এ এবং বি এর ভিতরে যদি আমরা ইন্টারসেক্ট করি, এ এবং বি এর ভিতরে কোনো ধরনের কিন্তু কমন উপাদান নাই, তাহলে কি হবে? ফাঁকা সেট হবে। আর যদি যদি কোনো দুইটা সেটের ইন্টারসেকশন গুলো যদি আমরা ফাঁকা সেট পাই, তাহলে তাদেরকে কি বলা হয়? তাহলে তাদেরকে বলা হয় হচ্ছে নিশ্চিত সেট। সো আই গেস এটা আমরা বুঝতে পারছি। সো গেল এটা। পরবর্তীতে যেটা বললো, পিবি নির্ণয় করো, পাওয়ার সেট অফ বি নির্ণয় করো এবং দেখাও যে পাওয়ার সেট অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে বি এর উপাদান সংখ্যা। এই ম্যাথ কি করার দরকার আছে? এই ম্যাথ তো অনেক আগে থেকে আলটিমেটলি আমরা বেশ কয়েকবার করে করছি। জাস্ট এটা আমরা বলে দিই যে 2 এর জন্য 2 টু দি পাওয়ার কত হবে? 4 হবে, তার মানে কত? 2 টু দি পাওয়ার 16 হবে। আছে তাহলে এইটুকু হচ্ছে আমাদের হচ্ছে সমর্থন করে কিনা, এবং এটার পাওয়ার সেটটা বের করতে হবে, 16টা উপসেট বের করতে হবে, তাহলে আলটিমেটলি হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে গ নাম্বার, আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এবং তার ডোমেন নির্ণয় করে। খুবই সহজ ম্যাট, এটা আমি করবো না, সো তোমরা করে দাও। এটা কত আসবে? এ এর ভ্যালু দেওয়া আছে 4, 5, 6, 7 এবং এখান থেকে হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1, এটা আলটিমেটলি হচ্ছে সম্পর্কটা রাখতে হবে, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1 এই সম্পর্কটা। তাহলে দেখো, এখানে আমাদের এ এর ভ্যালু কত দেওয়া ছিল? অলরেডি এর ভ্যালু দেওয়া ছিল 4, 5, 6 and 7। তাহলে তুমি যেটা করবা, তুমি হচ্ছে এখানে তুমি হচ্ছে এক্স এর ভ্যালুটা নিবা এবং এখানে তুমি হচ্ছে ওয়াই এর ভ্যালুটা নিবা। এক্স এর ভ্যালু তো অলরেডি এখান থেকে নিতে পারবো আমরা, 4, 5, 6 and 7। এটা দেখো, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1 যদি হয়, তাহলে এক্স এর ভ্যালু এখানে এখানে একটা ভালো কথা, এখানে কোডোমেন কোনটা? এখানে কোডোমেন হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের কোডোমেন। কোডোমেন কি বললো? কোডোমেন বললো, ভাইয়া তোমার রেঞ্জটা এ সেটের সদস্য হইতে হবে। কোডোমেন কি বললো? কোডোমেন বললো তোমার সদস্য, তোমার রেঞ্জের সবগুলো সদস্য হচ্ছে এ সেটের হতে হবে। তাহলে যেটা তুমি করলা, ডোমেনের মানগুলো তুমি সম্পর্কে বসাইলা। সো এক্স এর ভ্যালু যদি তুমি 4 বসাও, তাহলে ওয়াই এর ভ্যালু পেয়ে যাবা 5। এক্স এর ভ্যালু যদি তুমি 5 বসাও, তাহলে ওয়াই এর ভ্যালু পেয়ে যাবা 6। এক্স এর ভ্যালু 6 বসালে 7, আর যদি 7 বসাও তাহলে পাবা তুমি 8। তাহলে 4 এর জন্য পাচ্ছ 5, 5 এর জন্য পাচ্ছ 6, 6 এর জন্য পাচ্ছ 7, 7 এর জন্য পাচ্ছ 8। তাহলে চিন্তা করো, যদি এটা যদি আমরা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে যেটা বললো কোডোমেন, কোডোমেন বললো রেঞ্জে যারা আছে তারা অবশ্যই এর ভিতরে থাকবে। তো দেখো, এর ভিতরে তোমার 5 আছে, 6ও আছে, 7ও আছে, কিন্তু দেখো 8 কিন্তু নাই এর ভিতরে। তাহলে এই যে এই ক্রোমোজোমটাকে কিন্তু আমরা নিতে পারবো না, এটাকে নিতে পারবো না। সো বাকি যে উপাদানগুলো সেগুলো হচ্ছে তোমার হচ্ছে আমাদেরকে সদস্য হিসেবে নিতে হবে। তো বাকি উপাদানগুলো যদি সদস্য হিসেবে নেই, তাহলে সেক্ষেত্রে আর ইকুয়াল টু আমরা বলতে পারবো 4, 5, দেন 5, 6 এবং দেন 6, 7 বলতে পারবো। সো এখান থেকে বলছি কি, যে ডোমেন নির্ণয় করতে। সো এখান থেকে ডোমেন কত হবে বলতো? ডোমেন অফ আর ইকুয়াল টু কত হবে? 4, 5 and 6 হবে, 4, 5 and 6 হবে।
তো এই হচ্ছে অবস্থা আর কি। সো আমরা কি ম্যাথটা বুঝতে পারছি? এটা কি বোঝা গেছে? একটু আমরা বলি এটা বোঝা গেছে কিনা। ওকে, সো আই গেস হচ্ছে আমরা পারছি এটা বা পারবো। তো যাই হোক, আমরা আলটিমেটলি হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের যদি কোনো আর সমস্যা না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি ভাবে ক্লাস ক্লোজ করে দিব। এবং আরেকটা ব্যাপার একটু বলে রাখি যে সেট এবং ফাংশন থেকে তোমাদেরকে যে 4টা লেকচার করানো হয়েছে সেখান থেকে হচ্ছে আমি প্রতিদিনই চেষ্টা করছি হচ্ছে ম্যাথ করানোর পাশাপাশি হচ্ছে সিকিউ করানোর জন্য। এবং তোমাদের অনেকের ফিডব্যাক কমেন্ট যখন আমি চেক করি, অনেক কমেন্ট হয়ে যায়, তো প্রায় 4000-5000 কমেন্ট হয়ে যায়, এগুলো আসলে চেক করা একটু টাফ আর কি। তারপর আমি চেক করছি 3-4টা লেকচার, 3টার মতো লেকচারের যেহেতু আমাদের হয়ে গেছে। সো আমি যেটা বুঝতে পারছি তোমাদের আসলে সবারই একটাই একটু কমপ্লেন থাকে যে ভাইয়া এগুলো তো পারি। সো ব্যাপারটা হচ্ছে তোমরা যেহেতু পারো তার মানে তোমাদের অবস্থানটা অনেক ভালো পর্যায়ে আছে। বাট এই যে পারি কথাটা লেখো, এগুলো কিন্তু লেখো তোমার হচ্ছে ধরো 10-15% মতো। আবার 70-60% মতো তোমরা আসো যারা আলটিমেটলি আমাকে এখানে ফিডব্যাক দাও যে ভাইয়া এটার উত্তর এটা হবে, ওটার উত্তর এটা হবে, ভুল করো ঠিক করো উত্তর দাও। আর বাকি কিছু নবাব পাবলিক আসি যারা আলটিমেটলি হচ্ছে আসি যাই এগুলোর ভিতর থাকি আর কি। সো যাই হোক, এটা নিয়ে আর কি তাদের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। সো যেটাই হোক না কেন, যারা আলটিমেটলি হচ্ছে পারো বা না পারো তাদের সবার জন্যই তো ক্লাসটা। সো এই জন্য হচ্ছে আমরা একটা মিডল স্ট্যান্ডার্ডের রেখে হচ্ছে ক্লাসটা সাজাই আর কি। সো আমরা হচ্ছে আমাদের সেট ফাংশন থেকে যতগুলো লেকচার পড়ছি তাতে করে আলটিমেটলি আমাদের সব বেসিক ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। হয়তো বইয়ের ম্যাথ একদম ধরে ধরে সবগুলো করাতে পারেনি, বাট বইয়ের ম্যাথ করানোর জন্য যে বেসিক গুলো দেওয়া দরকার সবগুলো আলটিমেটলি তোমাদেরকে বোঝানো হয়েছে। এবং অনেক বেশি ডিপে যে বোঝানো হয়েছে, এমন অনেক টপিক আমি হায়ার ম্যাথ থেকেও ইনক্লুড করছি যাতে তোমাদের হচ্ছে কোথাও আটকাতে না পারে। এবং অনেকেই বলছো যে ভাইয়া এগুলো তো এই 2-1টা টপিক তো আপনি সিলেবাসের একটু বাইরে থেকে পড়াচ্ছেন, বাট না, এটা সিলেবাসের তোমাদের প্রকৃত পক্ষে দেখতে সিলেবাসের বাইরে হলো। যেমন আমি যে বললাম ভাইয়া এটা আসলে কোডোমেনের মতো কাজ করে, এই যে এই জায়গাটা কোডোমেনের মতো কাজ করে। সো এটা কিন্তু তোমাদের বইয়ের ম্যাথ। তাহলে বইয়ে যদি তোমার হচ্ছে এই ম্যাথটা থাকতে পারে বা এই ম্যাথের সাথে যেহেতু কোডোমেন রিলেটেড, তো অবশ্যই তোমাকে কোডোমেনটা পড়তে হবে বা কোডোমেনটা বুঝতে হবে। নাই আসুক বাট তোমাকে তো জেনে রাখতে হবে, এটা একটা ব্যাপার। আর 2 নাম্বার আর একটা কথা বলবো যে এই রিলেটেড সৃজনশীল আমি হচ্ছে প্রতিদিনই 2টা বা 3টা করে বা একটা করে অংশ বিশেষ করাইছি। তো সিকিউ তোমাদেরকে বেশি প্র্যাকটিস করতে হবে, ম্যাথের থেকে বেশি প্র্যাকটিস করতে হবে সিকিউ। কারণ সিকিউর হচ্ছে একটা সিস্টেম, একটা কোশ্চেন সিস্টেম। সেই কোশ্চেন সিস্টেমের ভিতর থেকে তুমি পারতেছো কিনা সেটা আসলে তোমার যাচাই করতে হবে। আর বইয়ের ম্যাথ বা নর্মালি যে ম্যাথ গুলো থাকে ওগুলো এমনিতেই পারা যায়, এমনিতেই দেখা যায় তো 2-1টা ম্যাথে বাঁচতে পারে। যেমন আমাকে একটা রিকোয়েস্ট করছে ভাই এই ম্যাথটা করে দাও, আমি করাই দিছি। তো সেই ধরনের ম্যাথগুলো দেখা যায় প্রশ্নটা একটু কঠিন ছিল বলে তোমাদের ভয় লাগতেছিল, বাট ইন দ্য লং রান তোমরা পারবা। বাট একটা সিস্টেমের ভিতরে বা একটা সিকিউর ভিতরে হয়তো এটা সহজ একটা স্টেম থাকে, বাট সেটাই ভালোভাবে করে আসাটা হচ্ছে বড় একটা ব্যাপার। সেই জন্য সিকিউ বেশি প্র্যাকটিস করতে হবে তোমাদের। আর এমসিকিউর জন্য আমি একদম খুঁটায় খুঁটায় তোমাদেরকে পড়াইছি। সো এখান থেকে এমসিকিউ ভুল করা যাবে না। তোমাদের তো সামনে মডেল টেস্ট আসবে। সো মডেল টেস্টের প্রশ্ন জানি না কে করবে, বাট খাতাগুলো দেখার সৌভাগ্য আমার হবে। আমি কিন্তু খাতাগুলো দেখবো এবং নাম ধরে ধরে আলটিমেটলি তোমাদের হয়তো আইডি থাকে, আমি জানি না আসলে প্রসেসটা কেমন। যদি আমি কারো নাম দেখতে পাই যে উল্টাপাল্টা করছো, সো আই গেস আমি তাকে আলটিমেটলি হচ্ছে পার্সোনালি আলটিমেটলি তাকে তার সাথে কথা বলবো। সো উল্টাপাল্টা করা যাবে না। আর আমাদের নেক্সট অধ্যায় থেকে শুরু করবো। আমার আসলে সিলেবাসটা এই মুহূর্তে দেখা নাই। নেক্সট মেবি তোমাদের হচ্ছে আই গেস বীজগাণিতিক রাশি, বীজগণিতীয় রাশি। বীজগাণিতীয় রাশি তোমাদের হচ্ছে সিলেবাস। সো সেটা সম্পর্কে হচ্ছে তোমাদের ক্লাসটা মেবি সোমবার দিন হওয়ার কথা, বাট আমার একটা ব্যক্তিগত প্রবলেমের কারণে মেবি আমি ক্লাসটা মানে ক্লাসের টাইমটা শিফট করতে হচ্ছে। আমাদের বুয়েটের ক্লাস শুরু আমাদের হচ্ছে আজকে থেকে নতুন একটা টার্ম শুরু হয়েছে আমাদের বুয়েটে। তোমার হয়তো অনেকে বড় ভাই বা আপু পড়তে পারে, তাদের হয়তো জেনে জেনে থাকবা যে অনেকের হয়তো ক্লাস থাকে। সো আনফরচুনেটলি আমার শনিবার এবং সোমবার যে ম্যাথ ক্লাস থাকে বিকাল 4টা থেকে, এই শনিবার এবং সোমবার দিনই আমার এই সময়টা ল্যাব করছে। সো এই টাইমটা আমাকে শিফট করতে হবে, আমি কন্ট্রিবিউটরদের সাথে কথা বলে শিফট করবো। সো হয়তো আমার পরবর্তী ক্লাসটা আগামী মঙ্গলবার হতে পারে, সেটা তোমাদেরকে অবশ্যই জানাই দিবে গ্রুপে। তো আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।